করে দেখেন এই প্রজেক্ট, এটা একটা ফুল প্রজেক্ট, আমরা বিভিন্ন কলামগুলা এখানে প্লেস করছি আর কি, ঠিক আছে। তো আমরা প্রথমে আমি একটু দেখার সুবিধার্থে এখানে কি কি কলাম প্লেস আছে আমরা সবগুলা আদার্স লেয়ার গুলো একটু অফ করে দিই। ফার্নিচার লেয়ার, তারপর ট্যাক্স, এগুলো অফ করব। অফ করার জন্য কি করতে হবে, যে লেয়ার অফের এখানে এসে আপনি লেয়ার গুলো অফ করে রাখেন, তাহলে একটু আমাদের একটু ইয়া হবে কি। এটা নিলাম, যে যে অবজেক্ট গুলো অফ করতে চাই এগুলোতে ক্লিক করলে ওইগুলা অফ হয়ে যাবে, তাই না। আমি এখানে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম, তাহলে মোটামুটি আমার এটাতেও ক্লিক করলাম, সবগুলো একটু লেয়ার অন্য আদার্স লেয়ার গুলো অফ করে দেন। এটা 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 যাবে না কেন, এটা ওই লেয়ারে আছে কিন্তু এটা ব্লকটা একটু ইয়া করে করা আছে আর কি, ঠিক আছে। সাপোজ এগুলো আমি ডিলিট করে দিই আপাতত, ওকে। একটু এইভাবে নিয়ে আসেন আদার্স লেয়ার গুলো, শুধুমাত্র আমার আমার ফার্নিচার, ট্যাক্স, ডাইমেনশন, অন্যান্য লেয়ার গুলো সব অফ করে দিচ্ছি আর কি, যাতে আমি বুঝতে পারি যে একটু আমার কলাম গুলার ইয়াগুলা বোঝার জন্য, ঠিক আছে। এখানে একটা জিনিস আমরা দেখছি, দেখেন এখানে আমরা কি করছি, আমি ওয়ালের ভিতরে হ্যাশ করছি, তাই না। হ্যাশ নিয়ে আমি পরে কথাবার্তা বলবো। আমাদের আজকে টার্গেট হচ্ছে এই যে কলাম গুলা প্লেস করব। সবাই সবাই পাইছেন, আদার্স লেয়ার গুলো একটু অফ করেন, তাহলে আমি পরেও রাখতে পারতাম। তাহলে কি শুধুমাত্র হ্যাশটা অফ করতে পারতাম। এখন যদি আমি হ্যাশটাকে অফ করতে যাই কি হবে, আমি হ্যাশ আসলাম, আমরা ওয়াল অফ হয়ে যায় কিনা দেখি একটু, যে হ্যাশ অফ করলাম, ইয়েস, তার মানে কি ওয়াল অফ হয়ে গেছে, তাই না। তাহলে যেহেতু কি হ্যাশ আর ওয়াল লাইনগুলো একই লেয়ারে হতে দুইটা চলে গেছে। কোনো কারণে যদি আমি হ্যাশটাকে অফ করতে চাইতাম, ওয়ালকে লাগতে যেতাম, তাহলে কি এটা আলাদা লেয়ারে হলে আমার জন্য কি হইতো, সুবিধা হয়তো, ঠিক আছে। তো এই ক্ষেত্রে সব জিনিসগুলো আপনি কি করবেন, মানে লেয়ার অন অফ, মানে লেয়ার মেনটেন করে কাজ করবেন। যেমন আমার এখানে ফার্নিচার অফ করতে, আমি শুধু সব ফার্নিচার যদি একটা লেয়ারে রাখি, যে আমি লেয়ার অফ এর অপশনটা নিলাম, ফার্নিচার, যে কোনো একটা ফার্নিচার উপর ক্লিক করলে সকল ফার্নিচার কি হয়ে গেছে, অফ হয়ে গেছে। আমার ট্যাক্স গুলো যদি একই লেয়ারে থাকে, যে কোনো ট্যাক্স একটার উপর ক্লিক করলে সকল ট্যাক্স আমার কি অফ হয়ে যাচ্ছে। এখানে স্যানিটারি আইটেম, এগুলো আলাদা একটা লেয়ারে আছে, এটাতে ক্লিক করলাম, স্যানিটারি এগুলা লেয়ার অফ হয়ে গেছে। আমাদের দরজা জানালা যেগুলো আছে সেগুলো থাকবে। আর এখানে যেমন এই যে ভেজিটেশনের জন্য হয়তো আমার একটা লেয়ার আছে আলাদা, সেই লেয়ারটা অফ করছে আর কি, ওকে। আচ্ছা, এখানে আমরা কলাম প্লেস করতে গেলে অবশ্যই কলাম সাইজটা লাগবে, তাই না। কলাম সাইজ কিভাবে আসবে, এটা সাধারণত ডিজাইন থেকে আসবে। কোন একটা স্ট্রাকচারাল ডিজাইন করার পরে এখানে সাধারণত আমরা কি করি, আর্কিটেক্টরা একটা প্ল্যান করবে, এই প্ল্যানে একটা একই সাইজের একটা কলাম প্লেস করে দেয়। কেন করবেন, কারণ আর্কিটেক্ট বলতে হবে, যারা স্ট্রাকচারাল ডিজাইন করবে তাদেরকে জানাইতে হবে যে কোথায় কোথায় কলাম প্লেস করলে তার অসুবিধা হবে না। অসুবিধা হবে না বলতে কি বোঝাচ্ছে, হয়তো আপনি সে আপনাকে কলাম প্লেস করে দেন, কিন্তু স্ট্রাকচারাল ডিজাইনের সুবিধা আপনি এমন একটা জায়গায় কলাম প্লেস করে দিয়েছেন যেখানে কি হয়তো পার্কিং এ ঢুকতে অসুবিধা হতে পারে, তাই না। এই জিনিসটা হইতে পারে। আবার এমন একটা জায়গায় আপনি কলাম বসাই দিচ্ছেন, হয়তো আপনি দরজার জ্যাক খোলার কোনো জায়গা পাচ্ছে না, অথবা এমন একটা জায়গা দিয়ে আপনি বিম নিয়ে গেছেন, হয়তো রুমের মাঝখানে বা ড্রয়িং রুমের মাঝখান দিয়ে চলে গেছে, তাই না। তো এই জিনিসগুলা প্রথমে কি করে, যে প্ল্যানিং করে তার একটা, যেহেতু সে একটা আইডিয়া নিয়ে প্ল্যানটা করছে, তাহলে একটা জেনারেল একটা ইয়া দিতে হবে যে কলাম কোথায় কোথায় প্লেস করলে ভালো। এখানে যেমন অনেকগুলো কলাম দেওয়া আছে, এখন স্ট্রাকচারাল ডিজাইনার চাইলে এখানে তিনটা জায়গা হয়তো সে ডিজাইন করে যদি দুইটা দিতে পারে তাইলেও হইতে পারে, তাই না। কলাম সাইজ হয়তো বড় হবে আর কি, তাই না। হয়তো কলাম সাইজ যখন আপনি দুইটা করে দিচ্ছেন, কলাম সাইজ বড় করে দিচ্ছেন, এমন বড় করছে যে ওখানে ফার্নিচার রাখার জায়গা হবে না, তাইলে তো আবার হবে না, তাই না। তো এই জিনিসটা আমরা মেনটেন করতে হয় দুই দিক থেকে। একটা হচ্ছে প্রথমে আর্কিটেকচারাল প্ল্যানটা করতে হবে। আর্কিটেকচারাল প্ল্যানে সাধারণত আমরা কি করি, একটা মিনিমাম যে প্ল্যানটা করে সে একটা ডিরেকশন দেখায় দেয়, যে এইভাবে একটা কলাম, এইভাবে একটা এই সাইজের একটা কলাম দিলে আমার কি হবে না, অসুবিধা হবে না। তারপর ডিজাইন করে সে ওই সাইজের বা ওই সাইজের বড় লাগবে না ছোট লাগবে এগুলো কি ডিজাইন করে আর কি, ঠিক আছে। সাপোজ আমরা ধরে নিলাম আমাদের এই প্রজেক্টে আমরা যে কলামগুলো বিভিন্ন সাইজের কলাম আসতে পারে, তাই না। আমরা রেক্টেঙ্গেল কলাম ইউজ করতে চাই। সাপোজ এখানে একটা কলাম সাইজ আছে, আমি একটু দেখি কলামগুলো, আমি একটু বের করে দেখি, কপি করে দেখি, ঠিক আছে। আমি কলাম সাইজ আমরা এখানে কত কত আছে আমি একটু দেখি, বাইরে আনলাম, ওকে। সাইজটা অবশ্যই নির্ভর করবে কি আপনার স্পান লেন্থ কত হয়, তারপরে কয়তলা বিল্ডিং হবে সেগুলোর উপরে, তাই না। তো এখানে মুখস্থ করার কোনো অপশন নাই, আমরা জাস্ট এটা একটা আইডিয়া দেওয়ার জন্য কিছু কলাম সাইজ আমরা এখানে প্লেস করব। 1 ফিট বাই 14 ইঞ্চি, এটা 16 ইঞ্চি, 12 ইঞ্চি আর 14 ইঞ্চি, এটা 12 16, এটা 10 10 14, ঠিক আছে। তিনটা কলাম আমাকে এখানে তিনটা সাইজ দেয়া আছে আর কি, তিনটা সাইজ ইউজ করা হয়েছে। তাহলে এই কলাম প্রথমে আপনাকে কি করতে হবে, যে সাইজের কলামগুলো আপনি দিতে চান এই সাইজের কলামগুলো কি করে নিতে হবে, এখানে ড্র করে নেবেন। এভাবে ড্র করবেন, কিভাবে ড্র করবেন, অবশ্যই রেক্টেঙ্গেল কমান্ড, তাই না। রেক্টেঙ্গেল কমান্ডে এসে
অবশ্যই লেয়ার মেনটেন করবেন। যেমন এখানে আমি কলাম, এগুলো কলাম লেয়ারে রাখছি, দেখবেন আমার এখানে কলাম লেয়ার আছে, তাই না? লেয়ার মেনটেন করবেন। এখন আমি ওয়াল লেয়ারে আছি, আমি এই যে কলাম লেয়ারটাকে কারেন্ট লেয়ার করতে চাই, কিভাবে করবো সহজে? এই যে মেক কারেন্ট, এই যে মেক কারেন্ট অপশন, মেক কারেন্টে ক্লিক করবেন। এরকম যদি অবজেক্ট থাকে তখন এগুলা কি ইউজ করতে পারবেন। এই যে এখানে ক্লিক করলাম, আমার এই লেয়ারটা কারেন্ট লেয়ার হয়ে গেছে। ওকে, তাহলে অথবা যদি এগুলা কোনো অবজেক্ট না থাকতো তখন কি করতে হইতো, এখান থেকে এসে আমরা করতাম আর কি, তাই না? তাহলে রেক্টেঙ্গেল কমান্ড নিয়ে এটা যেমন কত 12 আর 16, তাই না? 12 16 একটা কলাম, আমরা এই যে 12 ট্যাব এগুলা তো পারবেন, তাই না? আমি জাস্ট একটু র্যান্ডম দেখাচ্ছি আর কি। এখন এরকম হতে পারে 12 16 সাইজের কলাম, এটা তো 12 এক্স এর দিকে, 12 16 সাইজের কলাম এইভাবে বসতে পারে, তাই না? হ্যাঁ, আপনি সেটাও ড্র করে নিতে পারেন অথবা এটাকে রোটেট করে নিতে পারেন, তাই না? সেই একই সাইজের কলাম দুই ওরিয়েন্টেশনে থাকতে পারে। আমি যখন একটাই আঁকতেছি আর কি, তাহলে ঠিক রেক্টেঙ্গেল থাকতে পারবে নাকি? আঁকতে পারলে আপনারা কি করেন, আমি একটু দেখাই। এখানে কিছু জিনিস অপশন আছে, দেখেন। আমি যখন এখানে যে মাউসটা এই হ্যাচের উপর আনতেছি, আমার এই ভিতরেও কিন্তু হ্যাচ আছে, দেখা যাচ্ছে, তাই না? হ্যাচ আছে, কিন্তু এখন কি মাউস নিয়ে গেলে দেখা যাচ্ছে না। তার মানে কি, এটা দেখা না যাওয়ার পিছনে এখানে কারণ আছে। কি কারণ? আমি যদি একটু দেখাই, এখানে আমাদের সিলেকশন সাইক্লিংটা অন করে, সিলেকশন সাইক্লিং, আমরা সিলেকশন সাইক্লিং নিয়ে কথা বলছিলাম। হ্যাঁ, সিলেকশন সাইক্লিং আমরা এখানে লাগবে আর কি। এটা আপনার এখানে আছে কিনা দেখবেন, ট্রি কাস্টমাইজেশন লাইনে ক্লিক করে সিলেকশন সাইক্লিংটা আছে কিনা, এখানে টিক চিহ্ন দেওয়া আছে কিনা, টিক চিহ্ন দেওয়া থাকলে এখানে আছে, দেখা যাবে। ঠিক আছে, এই যে আমার সিলেকশন সাইক্লিং আমি অন করলাম। অন করে এখন যদি আমি এখানে ক্লিক করে দেখবেন, আমাকে এখানে কি দিচ্ছি, কয়টা অপশন দেখাচ্ছে? হ্যাঁ, 4টা অপশন আছে, পলিলাইন, ওয়াইপ আউট, হ্যাচ, লাইন। তার মানে কি, আমি যেখানে ক্লিক করছি ওই জায়গায় 4টা অবজেক্ট আছে, কিন্তু দেখা যাচ্ছে কাকে? দেখা যাবে কাকে? যে সবার উপরে থাকবে, তাই না? তাহলে এখানে 4টা একই জায়গায় একই লোকেশনে 4টা অবজেক্ট থাকতেই পারে, কিন্তু আমি ডিলিট করি না। আমরা আমরা অন্যরা কি করে সাধারণত, আমি সেটাও দেখাবো যে কি করব আমরা। আমি যদি এটাকে একটু মুভ করি, দেন আপনারা একটা মুভ করে দেখেন এখান থেকে, তাহলে পিছনে বুঝতে পারবেন যে আপনার আমার ওয়াল লাইন এবং এরকম কি এখানে কিন্তু এখন দুইটা অবজেক্ট চলে আসছে, একটা হচ্ছে পলিলাইন আর একটা হচ্ছে কি ওয়াইপ আউট। এখানে দুইটা জিনিস আসছে। তাহলে আপনারা যে এখান থেকে এই যে কলাম আছে না, আগে একটা কপি করে নেন। এটাকে আপনাদের যেটা আছে সেটাকে একটু কপি করে নেন। আমি যে ফাইলটা দিছি ওইটার একটা কপি করে নেন, যাতে ওইটা থেকে আমি পরে আসতে পারি। আপনারা এখানে এডিট মেডিট করলে যাতে কি না হয়, ওটাতে কোনো ইফেক্ট না পড়ে আর কি। ঠিক আছে, আপনারা ওই ফাইলটাকে একটা কপি করে নেন আগে। এই যে ফাইলটাকে সিও কপি করে পাশে রাখতে পারেন, যে এটার উপর আপনি কাজ করেন। যখন কোনো চেঞ্জ করতে হলে ওইটা না করে আপনারা এখান থেকে আমরা কলাম লেয়ার গুলো নিব আর কি, যেটা অরিজিনাল আছে সেখান থেকে আমরা কলাম লেয়ার গুলো নিব। ওকে, তাহলে এখান থেকে একটু মুভ করে দেখবেন, এন্টার করলে মুভ করে, যে শুধুমাত্র আমি দুইটা জিনিসকে একসাথে ড্র্যাগ করে সিলেক্ট করছি, ক্লিক করে না। এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করলে দুইটা অবজেক্ট সিলেক্ট হবে। লিখে এন্টার করে দুটাকে মুভ করলাম। মুভ করলে দেখা যাবে কি, আমার এখানে ওয়ালের লাইনটাও আছে, হ্যাশটাও আছে। আমি কিন্তু কোনো কিছু কি ট্রিম করি নাই। এই ট্রিম না করে অনেক সময় আমরা কি করি, সাধারণত ট্রিম করে দিলে একটা সুবিধা আছে, ঠিক আছে, যে পরবর্তীতে আপনার কি হবে না, এগুলা হ্যাসেল করবে না। কিন্তু আপনি যদি ট্রিম করে দেন, ওই যে বললাম আমি প্রথমে একটা কলাম সাইজ বসাইলাম, পরে স্ট্রাকচারাল ডিজাইনের কাছে গেল, সে এসে সাইজটা একটু চেঞ্জ করলো, তাহলে আপনাকে আবার কি করতে হবে, যেটা ট্রিম করছেন এটা আবার হয়তো আবার আরো একটা ট্রিম করতে হইতে পারে, আবার এক্সটেন্ড করতে হইতে পারে। তো সেটা না করার জন্য আমরা এখানে এই যে ওয়াইপ আউট কমান্ডটা ইউজ করছি। ওকে, তো ওয়াইপ আউট কমান্ড কিভাবে ইউজ করব সেটা দেখবো আমরা। আমার সিলেকশন সাইক্লিং অন করলাম, এখানে যদি আমি দেখাই এই যে ওয়াইপ আউট আছে, ঠিক আছে। আপনাদের আজ দেখা যাচ্ছে কিনা দেখেন একটু, আছে কিনা আপনাদের ওটাতে, মানে সিলেকশন সাইক্লিং অন করেন, কলামটা একটু বের করেন, আমরা ওয়াইপ আউটটা একটু বুঝি, তারপরে এখানে কিভাবে বসাবো সেটা দেখবো আর কি। দুইটা প্রসেস আমি দেখবো, ঠিক আছে। এখানের উপর যদি ক্লিক করেন দেখবেন এই যে কলাম পজিশন, আমার ওই ফাইলটাতে দুইটা অপশন আছে, একটা হচ্ছে পলিলাইন, একটা হচ্ছে ওয়াইপ আউট। আমরা পলিলাইনটা হচ্ছে কলামের যে রেক্টেঙ্গেলটা আঁকছি সেটা, আর ওয়াইপ আউটটা হচ্ছে আমরা একটা কমান্ড ইউজ করব এখানে আরেকটা, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে ওয়াইপ আউটটা ডিলিট করে দেন, যেটা বের করছি আমি ওয়াইপ আউটটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখন কিন্তু আমার একটা অবজেক্ট, তার মানে আমার সিলেকশন সাইক্লিং অন থাকার পরেও এটা দেখাচ্ছে না, মানে একটা অবজেক্ট, এখানে দুটো অবজেক্ট নাই। ওকে, তাহলে এখানে আমি কিভাবে ওয়াইপ আউট ইউজ করব, অথবা এখানে কিভাবে প্লেস করব। ওয়াইপ আউটটা ডিলিট করছেন,
নরমালি কি করে সবাই, নরমালি করে হচ্ছে আমি একটু হ্যাশ গুলাকে একটু ডিলিট করে দিই। হ্যাশ করবো কিন্তু আমরা কখন, একদম লাস্টে গিয়ে, কারণ হ্যাশ যদি প্রথমে করে ফেলে যখন আমার সবকিছু ঠিকঠাক হয়ে যাবে তখন আমি হ্যাশ করতে যাবো। হ্যাশ না করলে অসুবিধা নেই, কিন্তু হ্যাশ করলে একটু কি এটা দেখতে একটু ভালো দেখা যায় অথবা একটু ঘাড়ো দেখা যাবে, এই কারণে আমি হ্যাশটাও একটু ডিলিট করে দিলাম। ঠিক আছে, আমার ওখান থেকে আমার হ্যাশ, আপনারা হ্যাশ ডিলিট করে দেন যদি প্রবলেম ক্রিয়েট করে আর কি। তো এখানের ক্ষেত্রে আমি এই যে কলামটা যদি এখানে এনে বসাই, আমি কপি করে বসাচ্ছি, দেখেন একটু খেয়াল করে কপি কমান্ড নিলাম, তাহলে এখানে অবশ্যই কলামটা কিভাবে প্লেস করা আছে, এটা এই যে এফএস এর সাথে এভাবে প্লেস করছে, তাই না? তার মানে এই কর্নারটা এই কোণায় বসবে, খুব ইজি, এটা বসানোটা খুব ইজি। আমি যদি এখান থেকে এখানে এই কর্নারটা ধরে এখানে বসাই তাহলে আমার কি কলামটা বসছে। এখন কলামটা বসছে যে আগের মতো কি, আগের মতো আমার কি এখন এই যে লাইনগুলা তখন দেখা যাচ্ছিল না, এখন কি দেখা যাচ্ছে, তাই না? এই যে দেখা যাচ্ছে, আমরা কি করতে হয় সাধারণত সবাই কি করে, এটা টিআর এন্টার করে এগুলোকে ট্রিম করে দেয়, তাই না? ট্রিম করে দিতে পারেন, এটা হচ্ছে সহজ পদ্ধতি আর কি। আমি বলছি কোনো কারণে যদি আপনার কলামটা এদিক ওদিক মুভ করতে হয়, আপনাকে আবার কি করতে হবে, এক্সটেন্ড করতে হবে, আবার ইয়া করতে হইতে পারে। ঠিক আছে, তো ওই ঝামেলা না যাওয়ার জন্য আমি দুইটা জিনিস শিখাবো আপনাদেরকে, যে ট্রিম আমরা করব না। কি করব, প্রথম সহজ পদ্ধতিটা হচ্ছে হ্যাচ করে দেওয়া। কি করে দেব, সলিড হ্যাচ করে দেব। ঠিক আছে, সলিড হ্যাচ মানে আমরা হ্যাচ কমান্ডের শর্টকাট কি, এইচ লিখে এন্টার করলাম, ওই সব কলাম বসানোর পরে আর কি সলিড হ্যাচে আসলাম, হ্যাচে এসে এটাকে এখানে 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 আর ইন্টারনাল পিক পয়েন্ট করব না। কেন, কারণ ওই যে পিক পয়েন্টটা হচ্ছে যে যে ক্লোজ বাউন্ডারির মধ্যে করতেছে, তাই না? এখানে আমরা কাকে কাজে লাগাবো, সিলেক্টকে। এই যে সিলেক্টে ক্লিক করলাম, এই যে এটাকে সিলেক্ট করলাম, তাহলে আমার এটা কি হয়ে গেছে, হ্যাচ হয়ে গেছে, তাই না? এখন নিচের দিকে দেখা যাচ্ছে, তারপর আমার এখানে দেখা যাচ্ছে তো নাকি? আপনার সাধারণত এটা দেখা যাওয়ার কথা না, কেন দেখা যাচ্ছে? এটা দেখা যাওয়ার পিছনে কারণ হচ্ছে হ্যাচের এখানে ট্রান্সপারেন্সি দেওয়া আছে আমার এখানে, সেজন্য আমি এটাকে ট্রান্সপারেন্সিটা 0 করে দিলাম। এখন দেখা যাচ্ছে, এখন তো আর কি মানে ওটার নিচ দিয়ে দেখা যাবে না। দেখেন, এটা হচ্ছে একদম সহজ পদ্ধতি, যেটা কি মানে ওয়াইপ আউট ছাড়া আর কি। তো এখানে হ্যাচ অনেকে এটা করে দেয়, কলামগুলোকে কি করে দেয়, হ্যাচ করে দেয়। তো হ্যাচ করলে এখন যদি কোনো কারণে আমার মুভ করতে, যেমন আমি সাপোজ এখানে হ্যাচ করলাম, এটাকে যদি হ্যাচ করে দিই, এইচ এন্টার করে আমি এখানে এই যে সিলেক্ট অবজেক্ট করে হ্যাচ করে দিলাম। ওকে, পলিলাইনে খেয়াল রাখবেন, এখানে আমি এগুলো সবগুলো ডিটেলস আসবো যখন সলিড হ্যাচ করব। সাধারণত এখানে সলিড হয়ে যায়, কিন্তু আমার যেহেতু আমি এখানে কাজ করছি, কাজ করার সময় হ্যাচ করার সময় এখানে আমি ট্রান্সপারেন্সিটা দিয়েছি। ট্রান্সপারেন্সি মানে কি, স্বচ্ছতা, পিছন দিকে কিছু থাকলে দেখা যাবে। আমার এখানে 26% ট্রান্সপারেন্সি আছে দেখে ওয়ালগুলো দেখা যাচ্ছিল, তাহলে ট্রান্সপারেন্সি কত থাকতে হবে, অবশ্যই 0 থাকতে হবে। ঠিক আছে, এই যে এটা এখানে 0 করলে হবে, এখানে লিখে 0 করে দিবেন, অথবা যদি থাকে আর আদারওয়াইজ 0 থাকলে ওকে। আরো অনেক কিছু আছে, সেগুলো নিয়ে আমি পরে হ্যাচের উপর ক্লাস নিব। আমরা যেহেতু সলিড হ্যাচ আছি, দেন এখন এইভাবে করে দিলে কি আপনার এখন কোনো কারণে যে বললো যে না আপনার এই কলামটা কি করতে হবে, এই কলামটা মুভ করতে হবে, এই কলামটা এখানে হবে না, কোথায় হবে, সাপোজ এখানে হবে, তাহলে আমার কি এখানে কিছু করতে হলো না, তাই না? এই জায়গায় যদি আপনি ট্রিম করে দিতেন তাহলে কি করতে হইতো, এখানে আবার কাজ করতে হইতো। ইনকেস এরকম হইতে পারে, আবার অনেক সময় হইতে পারে যে আপনার প্লেসিং করছেন এদিকে, সে বলছে যে না এই কলামটা প্লেসিংটা এদিকে হইলে ভালো, কোন দিকে, এই ওয়ালের বরাবর হইলে ঠিক আছে, তাই না? তাহলে আমার কি করতে হচ্ছে না, এক্সট্রা কোনো কাজ করতে হচ্ছে না, যে এটা হচ্ছে হ্যাচ করে দিলে একটা সুবিধা। আচ্ছা, আমরা হ্যাচ করব না, আমরা হ্যাচ তো করতে পারবে নাকি, খুব ইজি জিনিস, যে করে আমরা হ্যাচ করে দিব। এখন হ্যাচ করা ছাড়া আমরা কি করব সেটা দেখব। যদি হ্যাচ না করি তখন আমরা একটা কমান্ড ইউজ করি, সেটা হচ্ছে ওয়াইপ আউট। ডট টুলবারের এখানে কমান্ডটা আছে, ওয়াইপ আউট মানে হচ্ছে মুছে ফেলা। আমরা বলি না মুছে দাও, ওয়াইপ আউট করে দাও, তাই না, মুছে ফেলা। তো এই কমান্ডটা অনেক বেশি ইফেক্টিভ যদি আপনি কোন একটা অবজেক্ট আছে এটার ভিতরে যেমন আমার রেক্ট্যাঙ্গেলটা সলিড না, তাই না? রেক্ট্যাঙ্গেলের ভিতরে কিছু থাকলে সেটা কি অবশ্যই দেখা যাবে, যে দেখা যাচ্ছে লাইনগুলা। তো আমি ট্রিম না করে লাইনগুলোকে কিভাবে দেখা যাওয়া থেকে বিরত করব, সেটার জন্য আমরা ওয়াইপ আউট কমান্ডটা ইউজ করব। ঠিক আছে, তাহলে সবাই একটা কলাম এরকম ইয়া করে না কি, নেন আমি এটা ডিলিট করে দিলাম, বাইরে কলাম নিছেন তো নাকি? হ্যাঁ, ওকে, এটার উপরে আমরা ইমপ্লিমেন্ট করবো আর কি, তাহলে আমরা পরে এখানে বসাবো। তাহলে ওয়াইপ আউট কমান্ড কোথায় বলছিলাম, ডট টুলবার এখানে, এটা শর্টকাট WI, ওয়াইপ আউট কমান্ডের শর্টকাট WI। ওকে, WI লিখে এন্টার করলাম। আমি আবার বলতেছি যে আপনারা কেউ যদি চান যে আমি ট্রিম করে দেবো সেটাও করতে পারেন, হ্যাচ করবেন হ্যাচও করতে পারবেন, কেউ চাইলে ওয়াইপ আউট ইউজ করবেন, এটা মোর প্রফেশনাল আর কি। যে এগুলা কি তাহলে আপনার জিনিসটা কি হবে না, ওই যে এডিট করতে বা চেঞ্জ করতে তখন প্রবলেম হবে না। ওকে, তাহলে WI এন্টার করার পরে এখানে কি অপশন আসছে দেখেন, দুইটা অপশন আসে, একটা হচ্ছে ফ্রেমস আর একটা হচ্ছে
পলিলাইন্স। ওকে, এখন এখানে যেহেতু আমরা এই জিনিসটা এই জিনিসটা করছি হচ্ছে কি দিয়ে, রেক্টেঙ্গেল দিয়ে, তাহলে রেক্টেঙ্গেল দিয়ে হলে এটা কি হবে, পলিলাইন হবে, তাই না? তো সেক্ষেত্রে আমরা এটাকে পলিলাইন হিসেবে নিয়ে এখানে সেট করব। দেখেন এই যে এটাকে ক্লিক করলাম, এখানের উপর ক্লিক করলাম, ক্লিক করার পরে কি আসছে, ইরেজ পলিলাইন। এটা কি জিনিস, আমার এখানে একটা কমান্ড ইউজ করছি আমরা, ওয়াইপ আউট। আর পলিলাইন কোনটা, পলিলাইন হচ্ছে যেটা আমরা আঁকছিলাম কলামের জন্য, তাই না? তাহলে এখানে যখন কলাম আঁকছি হচ্ছে পলিলাইন, এখন কমান্ড ইউজ করতেছি ওয়াইপ আউট। কোন ক্ষেত্রে এরকম হইতে পারে যে আমি ওয়াইপ আউট করতেছি, যে অবজেক্টটার জায়গায় ওয়াইপ আউট করতেছি ওটা হয়তো লাগবে না আমার পরে, ঠিক আছে, ইরেজ করে দিতে পারে। তখন আমি দরজার ক্ষেত্রে দেখাবো যদি পরবর্তী দেওয়া হয় আর কি। এই ক্ষেত্রে তো আমার কলামের লাইনটা কি, কলামটা থাকতে হবে না, কলাম তো চলে গেলে হবে না, কলাম তো বসাবো, ওয়াইপ আউটও থাকবে, কলামও রাখতে চাচ্ছে, তখন কি দিব, নোতে থাকবো, ঠিক আছে, যে নো দিলাম। নো দেওয়ার সাথে সাথে আমার কলাম কি হয়ে গেছে, ভ্যানিশ হয়ে গেছে, মনে হচ্ছে কি চলে গেছে, তাই না? অ্যাকচুয়ালি আমি যদি একটু ড্র্যাগ করে দেখবেন যে অবজেক্ট গুলো আছে, কিন্তু কি হচ্ছে না, দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না, কারণ আমি এখানে দুইটা অবজেক্ট, একটা হচ্ছে পলিলাইন, একটা হচ্ছে কি ওয়াইপ আউট। তাহলে আমি ওয়াইপ আউটটা দিছি পরে, তাহলে ওয়াইপ আউটটা কোথায় আছে এখন, উপরে। তাহলে উপরে যেহেতু ওয়াইপ আউটের নিচে কিছু থাকবে সেটা দেখা যায় না, এখন এখানে ওয়াইপ আউটটাও দেখা যাচ্ছে না, তাই না? দুইটা কেস। আমি একটু কন্ট্রোল জেড দিই আবার, আমার এখন ওয়াইপ আউট আছে কিনা, এখন নাই, তাই না? আমি সিলেকশন সাইক্লিং অন আছে আমার, আমি যদি ক্লিক করি, যদি দুইটা অবজেক্ট থাকে তাহলে কি হবে, অবশ্যই পপ আউট হতে একটা, এই যে সিলেকশন সাইক্লিং। আবার আমি এই ইউজ করি, ডব্লিউআই লিখে এন্টার করলাম। ওকে, আগে আমি ফ্রেমস এর ব্যাপারটা বুঝি। এখন ফ্রেমস এর উপর ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখেন অপশন আছে তিনটা, কি আছে, অন, অফ, ডিসপ্লে বাট নট প্লট। এটা কি জিনিস, প্রথম আমরা এটা বুঝি, ডিসপ্লে বাট নট প্লট, তার মানে কি ওয়াইপ আউট যে দিচ্ছি, ওয়াইপ আউটের জন্য একটা আলাদা একটা অবজেক্ট চলে আসতেছে না, ওই অবজেক্টটা দেখা যাবে কিন্তু প্রিন্ট করার সময় কি হবে না, প্রিন্ট হবে না, ঠিক আছে। আর অফ হইলে কি, ওই যে অফ হয়ে গেছে, আমার কিন্তু দেখা যাচ্ছে না, আমারটা কিন্তু এখন কি আছে, ফ্রেমটা অফ হয়ে আছে, তার মানে কি ওই ফ্রেমটা দেখা যাচ্ছে না, ওয়াইপ আউটের ফ্রেমটা কি দেখা যাচ্ছে না, এটা নিচে তো দেখা যাবে না, ওয়াইপ আউটের যে ফ্রেমটা আছে সেটাও দেখা যাচ্ছে না। আমি যদি অন করি কি হবে, অন করলাম, ওকে, এখন অন করে আসছি। আমি কাকে অন করছি, আগে ওয়াইপ আউটের ফ্রেম অন করছি, এরপর ডব্লিউআই লিখে এন্টার করলাম, এখন পলিলাইনে আসলাম, এখন এখানে ক্লিক করলাম, ইরেজ সোর্স ওপেন, নো। এখন কি, ওই যে যেটা বললাম ওয়াইপ আউট, এখন ওয়াইপ আউট উপরে আছে না নিচে আছে সেটা আমরা বুঝি, কিভাবে বুঝবো, আমি যদি এখানে ক্লিক করি দেখবেন যে আমার ওয়াইপ আউট উপরে আছে, ঠিক আছে, ওয়াইপ আউটের নিচে কি আছে, পলিলাইন আছে। তাহলে ওয়াইপ আউটের নিচে পলিলাইন আছে, সেটা তো এমনি, ওয়াইপ আউট উপরে থাকলে পলিলাইনটা এমনি দেখা যাবে না, তাই না? তো এই ক্ষেত্রে আমরা দুইটা কাজ করতে পারি, একটা হচ্ছে আপনি ওয়াইপ আউট করবেন, ফ্রেমটা দেখা যাবে, আবার কি প্লট হবে না, এটাও দিয়ে রাখতে পারেন। যে কোনো কারণে আপনি চান যে না এটা প্লটে ভুলে যদি প্লটে চলে আসে, তখন কি আপনি এটা অফ করে রাখতে পারেন। কোথায়, ডব্লিউআই লিখে এন্টার করে ফ্রেমসে এসে ডিসপ্লে বাট নট প্লট। ওকে, এখন আমি যদি দেখি আমার এখানে ডিসপ্লে হচ্ছে, কিন্তু আমরা প্রিন্ট করতে গেলে তখন কি ওয়াইপ আউটটা প্রিন্ট হবে না, ঠিক আছে। এখন এখানে একটা ব্যাপার আছে, ওয়াইপ আউট প্রিন্ট হবে না, ঠিক আছে, কিন্তু ওয়াইপ আউটের নিচে কে, তাহলে পলিলাইন কি প্রিন্ট হবে এখানে, হ্যাঁ, এখানে পলিলাইনটাও কিন্তু প্রিন্ট হবে না তখন। কেন, কারণ ওয়াইপ যে অবজেক্ট যেটা উপরে থাকে তাকে সে প্রিন্ট করে, তাই না? আমরা একটু দেখবো আর কি পরে, যদি হয়তো ভালো, আর যদি নরমালি হয় কি অবজেক্ট যেটা উপরে থাকবে তাকে কি করবে, প্রিন্ট করবে, নিচেরটাকে তার সে প্রিন্ট করতে পারবে না। এক জায়গায় দুইটা লাইন থাকলে কাকে প্রিন্ট করবে, উপরের যে লাইন সেটাকে। ওকে, আমি যদি একটা ওয়াইপ আউটের কালারটা একটু চেঞ্জ করি, আমরা চাইলে এখানে ওয়াইপ আউটের জন্য একটা লেয়ার ক্রিয়েট করতে পারতাম, ঠিক আছে, আমি একটু কালার চেঞ্জ করে দিলাম আর কি, কারণ আমার এই কালারটা চেঞ্জ করছি কেন, বোঝার সুবিধার্থে যে আমার ওয়াইপ আউট উপরে নাকি কলামটা উপরে আছে। এখন কি আছে, অবশ্যই ওয়াইপ আউট। আমি যদি ক্লিক করি, ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা বলছি ওয়াইপ আউটটা উপরে থাকবে না নিচে থাকবে, সেটা নির্ভর করবে কোন অবজেক্ট আমি প্রিন্ট আনতে চাই, তাই না? তাহলে আমরা তো ওয়াইপ আউট কে প্রিন্ট আনবো না, কাকে প্রিন্ট আনতে হবে আমাকে, পলিলাইনটাকে। তাহলে পলিলাইনটাকে কোথায় আনতে হবে, উপরে আনতে হবে। আমরা কি ড্র অর্ডার দেখছিলাম, দেখি নাই মেবি, তাই না? এটা হচ্ছে কি দুইটা একই জায়গায় যদি দুইটা অবজেক্ট থাকে, কোনটা উপরে আনবো কোনটা নিচে যাবে, এটার জন্য একটা কমান্ড আছে। সেটার জন্য কি করতে হবে, আমি এটার উপর ক্লিক করলাম, ক্লিক করার পর সাপোজ আমি ওয়াইপ আউটকে সিলেক্ট করলাম, ওকে, এরপর যদি আমি রাইট ক্লিক করি, এটা হচ্ছে একটা পদ্ধতি। কি করছি, অবজেক্ট সিলেক্ট করার পরে রাইট ক্লিক করছি, রাইট ক্লিক করার পর দেখেন এখানে একটা অপশন আসছে কে, ড্র অর্ডার। ড্র অর্ডার মানে কে উপরে কে নিচে থাকবে এরকম। দেন এখানে কি লেখা আছে, ব্রিং টু ফ্রন্ট, সেন্ড টু ব্যাক। ব্রিং টু ফ্রন্ট মানে কি উপরে, সবার উপরে নিয়ে আসা, ব্রিং সেন্ড টু ব্যাক মানে সবার নিচে নিয়ে যাওয়া। এখানে তো অবজেক্ট দুইটা, তাহলে আমি সিলেক্ট করছি কাকে, ওয়াইপ আউটকে। ওয়াইপ আউটকে কোথায় নিয়ে যাব, পিছনে। কেন,
কারণ আমি কলামটা থাকবে কিন্তু ওয়াইপ আউটটা কলামের নিচে থাকবে। এই ক্ষেত্রে যখন আমি এখানে বসাবো তখন অন্য কথাবার্তা হবে, তাই না? বুঝতে পারছি নাকি? তাহলে একটু এটা দেখেন, মানে আপনার ড্র অর্ডারটা ইউজ করতে পারেন কিনা। ওয়াইপ আউটটা ইউজ করবেন, তারপরে ড্র অর্ডার করে ওটাকে কি নিয়ে যাবেন, পিছনে নিয়ে যাবেন। তারপর আমি ড্র অর্ডারের একটা শর্ট আরেকটা অপশন দেখাবো আর কি। মানে ওয়াইপ আউট কমান্ড ইউজ করার পর যদি ভ্যানিশ হয়ে যায়, দেখা না যায়, বুঝবেন আপনার ওয়াইপ আউটের ফ্রেমটা কি করা আছে, অফ করা আছে। ঠিক আছে, অনেক সময় হয় কি আমাদের এই যে ওয়াইপ আউট যে আমরা করি, ওয়াইপ আউটটা করার পরেও লাইনটা অনেক সময় দেখা যেতে পারে। দেখা যায় কেন, ওই যে লাইন ওয়েটটা আর ওয়াইপ আউটের লাইন ওয়েট আর এটা লাইন ওয়েটটা কি একই, সেম ম্যাচ না হওয়ার কারণে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে এই আপনি যদি ওই ধরনের প্রবলেম করেন, এটা সমস্যা নাই। আপনি আমি যে বলছি ওয়াইপ আউটটা অ্যাকচুয়ালি আমার কোথায় রাখবো, কলামটার নিচে রাখবো। এরপরে এটাকে কি আলটিমেটলি এটা আমরা প্রিন্টে রাখবো না। ঠিক আছে, কিন্তু অফ হইলে এটা চলে যাওয়ার কথা। হ্যাঁ, এটা বলতেছে আর কি। লাইন ওয়েট আপনি আপনার এই লাইন ওয়েট যদি ওই লাইন ওয়েটের থেকে যদি ঠিক হয়, তাহলে হয়তো দেখা যেতে পারে। অনেক সময় কি আপনি মানে রেজুলেশন একটু জুম ইন জুম আউট করলে কিছুক্ষণ পরে চলে যেতে পারে, এরকমও হয়। ঠিক আছে, যাও, আমাদের টার্গেট হচ্ছে এটা ওয়াইপ আউট কে নিচে নিয়ে যেতে পারছেন কিনা। হ্যাঁ, ওই যে সিলেক্ট, এই যে ক্লিক করে সিলেকশন সাইকেল অন করছেন, এটা আসতেছে। হ্যাঁ, এটা এসে এই যে ওয়াইপ আউট কে সিলেক্ট করবেন। ঠিক আছে, এরপর রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে এরপরে যে ড্র অর্ডারে আসবেন, রাইট ক্লিক, মাউসের রাইট ক্লিক, তারপর ড্র অর্ডার অপশনটা আসছে না, এই ড্র অর্ডার আসার পরে এখানে এই যে সেন্ড টু ব্যাক দিতে হবে। ঠিক আছে, এখন দেখবেন এখানে ওয়াইপ আউটটা পিছনের দিকে আছে। ঠিক আছে, যখন ক্লিক করবেন ওখানে দেখবেন যে যে ই আছে। আচ্ছা, এখানে হ্যাঁ কি আসছে, উপরে তো পলিলাইনই থাকবে, ওর নিচে চলে গেলে উপরে পলিলাইন থাকবে না। আচ্ছা, আমরা ড্র অর্ডারটাকে রাইট ক্লিক করে পাচ্ছিলাম না। ড্র অর্ডারের একটা কিন্তু টুলবার আছে, আমরা চাইলে টুলবারটা এখানে সবসময়ের জন্য এনে রাখতে পারি। যেমন আমরা প্রপার্টিজ প্যালেট নিয়ে আসছি, তাই না, লেয়ার প্রপার্টিজ নিয়ে আসছি, ঠিক সেম ভাবে আমরা ড্র অর্ডারের জন্য বারবার যে রাইট ক্লিক করে যাব না, তারপর ওখানে যাব, সেটা না করে আমরা টুলবারটা নিয়ে আসতে পারি। সেটা আনার জন্য সবাই এই যে মেনু বারের টুলস অপশনে আসেন। কোথায়, মেনু বারের টুলস অপশন, টুলস অপশনে আসার পরে এখানে যে টুলবার পাবেন, ফাইল, এডিট, ভিউ লেখা আছে না, ওখানের মধ্যে ইনসার্ট ফরম্যাট, এরপর টুলস, টুলসে আসার পরে যে টুলবার, টুলবারের মধ্যে অটোক্যাড, অটোক্যাডে আসার পর দেখবেন এখানে ড্র অর্ডার নামে একটা, এই যে ড্র অর্ডার, ড্র অর্ডার নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আমার এই পাশে যে পাশে ড্র অর্ডারের টুলবারটা আসছে। ঠিক আছে, এখানে যদি দেখেন দেখবেন এখানে যে ব্রিং টু ফ্রন্ট, তারপর সেন্ড টু ব্যাক, আরো দুটো অপশন আছে, ব্রিং অ্যাবভ অবজেক্ট, সেন্ড আন্ডার অবজেক্ট। এগুলা কি জিনিস আমি একটু পরে বুঝাই। ঠিক আছে, তাহলে টুলবারটা আনতে পারছেন তো নাকি? হ্যাঁ, এটা আপনি এখানে রাখতে পারেন, তাহলে আপনাকে বারবার রাইট ক্লিক করে করে যেতে হবে না কি। ড্র অর্ডার টুলবারটা আপনি পাশে রাখতে পারেন, আমরা যেভাবে এখানে রাখছি এটাও রাখতে পারেন আর কি। ওকে, আচ্ছা, আমি আগে এখানের এই অপশনগুলো একটু বুঝে আসি। ঠিক আছে, সবাই এরকম একটা একটা রেক্টেঙ্গেল আঁকেন, যে কোনো সাইজে রাখেন, সমস্যা নেই। সেটার উপর এই যে প্রপার্টিস এর কালার চেঞ্জ করে একই লেয়ারে রাখেন, সমস্যা নাই। আর একটা রেক্টেঙ্গেল রাখবেন একই সাইজের, একটার উপর একটা আর কি। ঠিক আছে, আবার আমি আরেকটু কালার চেঞ্জ করে আরেকটা দিই, আমরা একটু ড্র অর্ডারটা ভালো করে বুঝে নিই আর কি, তারপর আমরা ওইদিকে যাব। ওকে, তিনটা আঁকছি, এরপর আবার একটু কালার চেঞ্জ করে আমি চারটা আঁকি, তাহলে আরেকটু ভালো করে বুঝতে পারবো। এখানে কয়টা আঁকছি আমি, যে কোনো চারটা কালার, আমি যদি এখানে ক্লিক করে দেখবেন আমার চারটা পলিলাইন আছে। ঠিক আছে না, চারটা চাল কালারের। আমি এখানে ড্র অর্ডার গুলা বোঝার জন্য এখানে চারটা অপশন আছে, এগুলো একটু বুঝে যায়, তারপর তাহলে আপনাদের পরবর্তীতে কখনো প্রবলেম হয় না আর কি। আমার এখানে এখানে মনে রাখবেন, এখানে যে সিরিয়াল আছে সে সিরিয়ালে ওখানে আছে 1 2 3 4, মানে প্রথমে এই যে এটা পিঙ্ক ম্যাজেন্টা বা পিঙ্ক কালার, তারপর এটা, তারপর এটা, তারপর এটা। ওকে, এখন কেউ যদি বলেন যে আমি রেড কালারটাকে সবার উপরে নিয়ে আসবো, তাহলে কি করতে হবে? হ্যাঁ, ব্রিং টু ফ্রন্ট, তাই না, ব্রিং টু ফ্রন্ট। তার মানে আমি যেটা ক্লিক করলাম এখানে হচ্ছে ব্রিং টু ফ্রন্ট, কোনটা প্রথমে হচ্ছে ব্রিং টু ফ্রন্ট, তাই না, প্রথম অপশনটা ব্রিং টু ফ্রন্টে ক্লিক করলাম, আমার এই যে রেড উপরে চলে আসছে।
ঠিক আছে? তার মানে সবার উপরে যেখানেই থাকুক সে, সে 2 নম্বরে থাকুক, 3 নম্বরে থাকুক, 4 নম্বরে থাকুক, 100 নম্বরে থাকুক, সে সবার কোথায় চলে আসবে? সবার উপরে। এখন আমি যদি রেডটাকে সিলেক্ট করলাম, এখন যদি 2 নাম্বার অপশনটা দিই, এটা কি সেন্ড টু ব্যাক, সে কোথায় যাবে? সবার পিছনে। সেন্ড টু ব্যাক মানে সবার পিছনে, যতটা অবজেক্ট থাকবে তার সবার পিছনে। আমি যদি একটু ক্লিক করে দেখাই, এখানে 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 আমার যে সবার পিছনে চলে আসছে, ঠিক আছে? এখন কোন এরকম হইতে পারে কোন কোন ক্ষেত্রে যে আপনার এখানে আমি বললাম যে এই যে পলিলাইন গ্রিনটাকে উপরে আনতে হবে, তার মানে 3 নাম্বারটাকে কত নাম্বার আনতে হবে? 1 নাম্বারে আনবো, ঠিক আছে? তাইলে এটা এটা কি দিলে হবে, কি দিতে হবে? হ্যাঁ, মানে সিলেক্ট করে ওখানে কি দিব বলছো ওই অপশনের মধ্যে? ব্রিং টু ফ্রন্ট না, ব্রিং টু ফ্রন্ট দিলে তো সবার উপরে চলে আসবে, তাই না? আসবে। এখন আমি যদি বলি না 3 নাম্বারটা, আমি 3 নাম্বারটাকে 2 নাম্বারে আনবো, 1 নাম্বার যেখানে আছে সে তার জায়গায় যাবে, 3 নাম্বারটা 2 নাম্বারে আসবে, 2 নাম্বারটা কত নাম্বারে আসবে? তাহলে 3 নাম্বারে আসতে হবে, তাই না? এটা কিভাবে করবে? এটা ব্রিং টু ফ্রন্ট দিলে হবে? হ্যাঁ, এখানে তখন আমার ওই অবজেক্ট গুলোকে কাজে লাগাইতে হবে। কোনটা? এই যে আমি যদি পলিলাইন 3 নাম্বারটাকে সিলেক্ট করলাম, এখানে অপশন আছে দেখেন, একটা হচ্ছে ব্রিং অ্যাবভ অবজেক্ট আর একটা হচ্ছে সেন্ড আন্ডার অবজেক্ট। তাহলে দুইটা অপশন, একটা হচ্ছে ব্রিং অ্যাবভ অবজেক্ট, তার মানে 3 নাম্বারকে 2 নাম্বার আনতে হলে কার উপর আনতে হবে? 2 নাম্বারের উপরে আনতে হবে, অথবা 1 নাম্বারের নিচে আনতে হবে। দুইটা অপশনে আপনি কাজে লাগাইতে পারতেছি। তাহলে আমি যদি প্রথমে এটা দিয়ে কাজে লাগাই, কোনটা? ব্রিং অ্যাবভ অবজেক্ট। দেখেন ব্রিং অ্যাবভ অবজেক্ট ক্লিক করলাম, ক্লিক করার পর কিন্তু আমার আরেকটা কাজ করতে বলছে। কি করতে বলছে? রেফারেন্স অবজেক্ট। রেফারেন্স অবজেক্ট মানে কি? ব্রিং অ্যাবভ অবজেক্ট, কোন অবজেক্টের উপরে আনবো, তাই না? সেটা দিতে হবে। যে ক্লিক করলাম, কার উপর আনবো বলছি? এটা, ঠিক আছে? এরপরে এন্টার দিলাম। এখন আমার গ্রিনটা কত নাম্বারে থাকার কথা? 2 এ, তাই না? এই যে 2 এ চলে আসে, তাহলে 3 এ। বুঝতে পারছি? এরকমও হইতে পারে কোন ক্ষেত্রে আমার উপরে নিচে অথবা কোন একটা অবজেক্টের উপরে এত কম ইউজ হবে, তারপর আমি 4টা জিনিস ইউজ করে গেলাম আর কি। যেমন আমি 4 নাম্বারটাকে আমি চাচ্ছি 4 নাম্বারটাকে এই যে 2 নাম্বারে আনবো, তাহলে কি করতে হবে? এটার উপর আনতে হবে অথবা এটার নিচে আনতে হবে, তাই না? মানে 1 নাম্বারটা নিচে আনতে হবে অথবা 2 নাম্বারটা উপরে আনতে হবে। তাহলে কি করব? আমি রেডটাকে সিলেক্ট করলাম, আমি সেন্ড টু ব্যাক দিয়ে যে সেন্ড আন্ডার অবজেক্ট দিই, তাহলে কি করব? এখানে ক্লিক করলাম, রেফারেন্স পলিলাইন, ওকে, এন্টার দিলাম। এখন যদি আমি দেখি আমারটা কোথায়? এই যে 2 নম্বরে চলে আসে, তাই না? তাহলে কোনটার উপরে যাবে, কোনটার নিচে যাবে? এটা হচ্ছে ইন কেস খুব কম লাগবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কি করব? সেন্ড আন্ডার অবজেক্ট মানে ওইটা কাজে লাগাবো। এটাকে কেন কাজে লাগাইতে হবে? দেখেন একই জায়গায় যদি অনেকগুলো অবজেক্ট থাকে, কোন জিনিসটা আপনাকে প্রিন্টে আনবে তাকে কোথায় রাখতে হবে? এরকম অনেক সময় দেখবেন আপনি ডাইমেনশন দিচ্ছেন ওয়াল থেকে ওয়ালে, আর ডাইমেনশন লাইনটাও ওখানে দেখা যাচ্ছে। তাহলে আমি চাচ্ছি ডাইমেনশন লাইন দেখা যাবে না, প্রিন্টে আসবে ওয়াল লাইন। তাহলে ওয়াল লাইন কোথায় আনতে হবে? ডাইমেনশনের উপর আনতে হবে, তাই না? এরকম একটা জায়গায় একটা আমি ডিলিট করতে পারবো না, থাকবে, কিন্তু কি চাচ্ছি এটা যাতে ওইটা প্রিন্ট না আসে। যেমন এখানে আমি যখন এখানে এটাকে বসাচ্ছি, আমি একটু কপি করি, এখানে বসাইলাম, ওকে। এখানে কে উপরে আছে? আমি যদি ক্লিক করে এখানে এই জায়গায় ক্লিক করে দেখবেন পলিলাইন উপরে, মানে কলামেরটা উপরে আছে। এবং কোনো কারণে যদি পলিলাইনটা যদি এরকম পলিলাইনটা যদি নিচে থাকে, পলিলাইন ওয়াইপ আউট আছে, তাই না? এখন পলিলাইন কোথায় চলে গেছে? তাহলে এখন আমার প্রিন্ট, সাপোজ এখন প্রিন্ট হবে কে? ওয়াইপ আউটটা। এখন কোনো কারণে যদি আমার কি মানে ওয়াইপ আউট নাই মনে করলাম সাপোজ, ঠিক আছে? আমি জিনিসটা একটু এভাবে বুঝাই, ওয়াইপ আউটটাকে একটু ডিলিট করে দিই, এভাবে আছে, ঠিক আছে? এখন সাপোজ আপনি করছেন এগুলো ট্রিম করে কাজ করছেন, ওকে, সমস্যা নেই, ঠিক আছে? এখন ট্রিম করে কাজ করছেন, কিন্তু আমার কলামটা কোথায়? এখানে কলামটা কোথায়? ওয়ালের ভিতরে চলে গেছে, তাই না? তাহলে এখন প্রিন্টে কোনটাকে প্রিন্ট আনবে? ওয়ালটাকে প্রিন্ট আনবে না কলামটাকে প্রিন্ট আনবে? ওয়ালটাকে। কিন্তু অ্যাকচুয়ালি এখানে কি থাকার কথা? এখানে তো কলাম থাকার কথা, ওয়াল তো হবে না, তাই না? আমি তো ওয়ালটাকে এটাকে ডিলিট করতেছি না, এই অংশটা টেনে দিচ্ছি না আর কি। আমি ওয়ালটাকে এই অংশটা বাদ দিব না, কিন্তু আমার ওয়ালটা কোথায় চলে আসছে? উপরে চলে আসছে। অ্যাকচুয়ালি ওয়াল থাকুক কলাম থাকুক সেমই জিনিস, কিন্তু ওয়ালের কালার একটা, কলামের কালার একটা। কারণ আপনি এরকম যদি প্রিন্ট এরকম দেখা যায়, তাহলে কি এটা কি প্রফেশনাল হবে? হ্যাঁ, অ্যাকচুয়ালি ওই কোণাটা হচ্ছে কলাম লাইনটা, কলামের রেড কালারটা প্রিন্ট আসার কথা। তখন আপনাকে কি করতে হবে? সিলেক্ট করে রাইট ক্লিক, সরি আমরা রাইট ক্লিক আর যাব না, এখানে কি দিব? ব্রিং অ্যাবভ অবজেক্ট দিব। তখন কি এখন ওয়ালের লাইনগুলো আছে ঠিকই,
কিন্তু প্রিন্ট আসবে কে? কলাম। ঠিক আছে, এই জন্য আপনাকে উপরে নিচে নিতে হইতে পারে। যাকে প্রিন্ট করতে চাবেন সে কোথায় থাকতে হবে? উপরে থাকতে হবে। তাহলে আপনাকে ড্র অর্ডার জিনিসটা এইভাবে মেনটেন করতে হবে। ঠিক আছে, তাহলে আমি একটু ব্যাক দিয়ে পিছনে যাই। ওকে, বুঝছেন তো নাকি ড্র অর্ডার ব্যাপারটা? বুঝছেন? তাহলে আমরা এভাবে এখানে অনেক সময় হইতে পারে যে কোন একটা উপরে চলে আসছে ওয়াল লাইন, কোনো কারণে আপনার ওয়াল লাইন, এই যে লাইনটা হয়তো কোথায় আছে? উপরে আছে, তাই না? তখন কি করতে হবে? ওটাকে নিচে নিতে হবে আর কি। সেটা আপনি যে কোনো ভাবে এখানে ক্লিক করতে পারেন, ওই লাইনটাকে সিলেক্ট করে করতে পারেন, ক্লিক করে রাইট ক্লিক করেও করতে পারে, ওখান থেকে করতে পারে, তাই না? সেন্ড টু ব্যাক করে দিতে পারে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবেন। আর টুলবারটা রাখলে আপনি এখান থেকে কি ইউজ করতে পারবেন। এখন এই যে ওয়াইপ আউটটা, সেম কথা, ওয়াইপ আউটটা যদি কোথায় থাকতো? নিচে থাকতো সবার, তাহলে কি হইতো? সেন্ড টু ব্যাক দিয়ে দিলাম, তাহলে কি ওয়াইপ আউট থাকা না থাকা কি সেম কথা না? আমার ওয়াল, এই যে ওয়ালগুলো দেখা যাচ্ছে না, আমার ওয়াইপ আউট আছে, কিন্তু তারপরেও কি দেখা যাচ্ছে? কেন দেখা যাচ্ছে? কারণ ওয়াইপ আউটটা সবার নিচে। ঠিক আছে, তাহলে ওয়াইপ আউট কোথায় থাকতে হবে? কলামের নিচে, লাইনের উপরে, তাই না? কলাম তো প্রিন্ট আসবে, কিন্তু ওয়ালটা প্রিন্ট আসবে না। তাহলে ওই 3 নাম্বারটাকে কোথায় আনতে হবে? 2 নাম্বার আনতে হবে। তাহলে যে ওয়াইপ আউটটাকে সিলেক্ট করব, কোথায় আনবো? ব্রিং অ্যাবভ অবজেক্ট, এবং রেফারেন্সে এসে লাইন, এরপর এন্টার। ঠিক আছে, এখন আমার এখানে কোথায় আসছে? ওয়াইপ আউট এখানে আসছে, কিন্তু এইগুলা কোথায় আছে? এখনো এই লাইনগুলা কোথায় আছে? এখনো উপরে আছে, কিন্তু মানে এই শুধুমাত্র এই ওয়ালটা গেছে, আমি যেটা সিলেক্ট করছি সেটা গেছে। এটাতে অ্যাকচুয়ালি আমরা করার কথা দরকার ছিল কি, আমরা ওয়াইপ আউটটাকে সরাসরি কি উপরে নিয়ে আসলে পারতাম আর কি। ঠিক আছে, আমরা এখানে দুইটা আসছে ওয়াইপ আউট, আমরা ব্রিং টু ফ্রন্ট দিলাম। ওকে, আচ্ছা, এখন এটাকে আমরা ওয়াইপ আউট সিলেক্ট করে কি দিব? স্যান আন্ডার অবজেক্ট, কার নিচে? পলিলাইনের নিচে। ওকে, তার মানে এখানে আপনি ওয়াইপ আউট হ্যাচ ইউজ করলে তো এই ঝামেলাটা নাই, তাই না? হ্যাচ ইউজ করলে হ্যাচ করে দিতে হচ্ছে, এটা একটা কেস। তো অনেক সময় আপনি হ্যাচ না করে এরকম ফাঁকা রাখতে দেখাতে চাচ্ছেন, তখন আপনি কি এটা করতে পারেন। আবার অনেকে কি করে দেখবেন, এখানে হ্যাচ, যেহেতু কলামে হ্যাচটা কি করে? কলামের হ্যাচটা প্যাটার্ন দিয়ে দেয়। কোন প্যাটার্ন? আমি যদি এস লিখে এন্টার করি, এখানে আসবে, দেখবেন এখানে একটা কংক্রিটের প্যাটার্ন আছে। হ্যাচ কিন্তু হচ্ছে কি বিভিন্ন অবজেক্টের প্যাটার্ন দেওয়ার জন্য আমরা হ্যাচ ইউজ করি। সলিড মানে তো সলিড হ্যাচ করছি, কিন্তু এখানে বিভিন্ন ব্রিক, তারপর ঘাসের, কংক্রিটের আমরা সিম্বল বলে যে এআর সিওএনসি, দেখছেন? এটা আমরা যদি ক্লিক করে এসে, এখন যদি আমি এখানে অবজেক্ট দিয়ে দিই, এখানে ক্লিক করে পলিলাইনে দিলাম। ওকে, দেখেন এখানে একটা কংক্রিটের কি একটা হ্যাচ দেখা যাচ্ছে, তাই না? এই কংক্রিটের হ্যাচটা হয়তো খুব কম দেখা যাচ্ছে, তাহলে এখানে কম থেকে যদি বেশি করতে চাই, মানে আমার যে খোয়ার পরিমাণ যদি কম বাড়াইতে চাই, কি করতে হবে? স্কেল, এখানে এটা হচ্ছে স্কেল। এই যে আমি একটা আসতেছি, স্কেলটা এখানেও কত আছে? স্কেল 1 আছে। স্কেল কি করতে হবে? কমাইতে হবে, তাই না? 0.5 দিলাম, তাই না? কি হচ্ছে? স্কেল কমলে সে ঘন হচ্ছে। এখানে যদি আমি 0.2 দিই, তাহলে কি আর একটু এটা বালির মতো মনে হচ্ছে, তাইলে হবে না, তাই না? এই যে এগুলা হচ্ছে খোয়ার মতো, কংক্রিটের মতো দেখা যাচ্ছে আর কি। ঠিক আছে, তো এটা আপনি করতে পারেন পরে গিয়ে। এখানে সলিড হ্যাচ করি না, কি করছি? ওয়াইপ আউট ইউজ করছি, আবার কি করছি? কংক্রিটের একটা হ্যাচ করে দিচ্ছি। এটা হচ্ছে জাস্ট দেখতে সুন্দর হওয়ার জন্য, এটার কোনো কি নাই, তেমন বেশি প্রফেশনাল ইফেক্ট নাই আর কি। অনেকে করে দেখবেন এরকম একটা হ্যাচ দেয় আর কি। হ্যাচটা করতে পারবে নাকি? তাহলে আমি একটু এটাও দেখা দিই। এই সেন্টার করবেন, এই সেন্টার করার পরে এখানে আমি এই পিক পয়েন্ট দিয়ে করতেছি না, কেন? যাতে সে পুরো রেক্টেঙ্গেলটাকে করে আর কি। সেজন্য আমরা সিলেক্ট অবজেক্ট দিয়ে এটাতে ক্লিক করতেছি। ওকে, পলিলাইনে এখানে এই যে এখানে কালারটা করতে আসছে, হ্যাঁ, এখানে এই যে এখান থেকে দেখেন এখানে কালার দেওয়া আছে, হ্যাচের কালার আপনি যদি বাই লেয়ার দেন, তাহলে বাই লেয়ারের কালারে আসবে। আর যদি কোনো কারণে কালার চেঞ্জ করতে চান, ওই লেয়ারে থাকুক, সমস্যা নাই, কিন্তু আপনি কালার চেঞ্জ করতে চান, এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারবেন, তাই না? ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের হ্যাচের কালার চেঞ্জ করার অপশন। সাধারণত আমরা সাধারণত প্রেফার করি হচ্ছে কি লেয়ার মেনটেন করে করা। তাহলে আপনি হ্যাচের জন্য যদি একটা লেয়ার ক্রিয়েট করে রাখেন, ওখানে একটা কালার দিয়ে রাখলে আপনাকে বারবার এখানে কি করতে হবে না, চেঞ্জ করতে হবে না। আবার এরকম হতে পারে যে প্রত্যেকটা হ্যাচের কালার তো আবার একই হবে না, তাই না? এরকম হইতে পারে প্রত্যেকটা হ্যাচের কালার, একটা হ্যাচের কালার এক এক রকম হইতে পারে। যে আমরা এখানে একটা দিলাম, ওই যে অন্য জায়গায় অন্য ধরনের হ্যাচ হইতে পারে। তো ঘাসের হ্যাচটা আর এই কালার হবে না। ঘাসটা কি দিব আমরা?
গ্রিন দিই, তাই না? তাহলে এরকম মেনটেন করতে, তাহলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন এটা, ঠিক আছে? তাহলে এখান থেকে প্যাটার্ন সিলেক্ট করলাম, এখান থেকে কালার চেঞ্জ করলাম। এখানে এই নানটা দিয়ে কি বোঝায়? এটা কি জিনিস? এটা হচ্ছে হ্যাচ করার পরে পিছনে ব্যাকগ্রাউন্ডের কালার। মানে আমার এখানে ব্যাকগ্রাউন্ডে কোনো কালার আছে, আমার তো হ্যাচটা দেখাচ্ছে, ব্যাকগ্রাউন্ডে তো ব্ল্যাকই দেখা যাচ্ছে। কেউ যদি হ্যাচ করার পরে ব্যাকগ্রাউন্ডেও কোনো একটা কালার দিতে চান, তখন এখানে দিতে হবে। যে এখানে যদি আমি কালার দিয়ে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড একটা কালার কি, তাহলে এটা ওই যে হ্যাচটা তখন বোঝা যাচ্ছে না কি, তাই না? একটু একটু লাইট কালার দিলে তখন ওটাও দেখা যাবে। এগুলো হ্যাচের বিভিন্ন হ্যাচের ক্ষেত্রে আপনি ইউজ করতেই পারেন, ঠিক আছে? আমরা একটু, ঠিক আছে, ওটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। একটা হচ্ছে হ্যাচের প্যাটার্নের কালার, আর একটা হচ্ছে কি ওটা ব্যাকগ্রাউন্ডের কালার, যদি ইনকেস দিতে চান, ঠিক আছে? দুইটা জিনিস বুঝছেন তো নাকি? এই দুইটা। এরপরে হ্যাচের ট্রান্সপারেন্সি তো আমরা অলরেডি বলছি। হ্যাচের ট্রান্সপারেন্সি যদি আপনি বাড়াই দেন, দেখবেন ওই যে পিছনে কিছু থাকলে এটা দেখা যাবে। আমি যদি এখন ট্রান্সপারেন্সি কমাই দিই, তাহলে পিছনে কিছু থাকলে সেটা কি দেখা যাবে না। ওকে, তাহলে অ্যাকচুয়ালি যদি আপনি ব্যাকগ্রাউন্ডে কালার দেন, তাহলে তার ওয়াইপ আউট ইউজ করার দরকারই নেই, তাই না? দুইটা করতে হচ্ছে না। কিন্তু যদি কোন হ্যাশ দেন, সলিড হ্যাশ না দেন, সাপোজ এখানে নান রাখছেন, নান রাখলে কি, নান রাখলে এই হ্যাশ গুলার পিছন দিয়ে কি ইয়াগুলা লাইন গুলা দেখা যাবে? ওয়াইপ আউট থাকলে, ওয়াইপ আউট না থাকলে কি দেখা যাবে? লাইনগুলা দেখা যাবে। আমি যদি একটু দেখি ওয়াইপ আউট কে ডিলিট করে দিই, দেখবেন এই যে লাইনগুলা দেখা যাচ্ছে। কেন? হ্যাশটা হচ্ছে কি, এটা তো সলিড হ্যাশ না। আমি প্রথমে বলছি কি সলিড হ্যাশের কথা। সলিড হ্যাশে কি হয়? সলিড ফিল করে ফেলে, তখন পিছনের যে ট্রান্সপারেন্সি কমাই দিলে দেখা যাবে না। কিন্তু এক্ষেত্রে কি, এটা তো সলিড হ্যাশ না, এটা ট্রান্সপারেন্সি কিন্তু জিরোই আছে। আপনি ট্রান্সপারেন্সি যদি বাড়ান, তাহলে কি হবে? আরো বেশি স্বচ্ছ হবে, এখানে আরো বেশি স্পষ্ট দেখা যাবে আর কি। জিরো করলে তো কি হবে? দেখা যাওয়ার কথা না। তো এই ক্ষেত্রে এই ধরনের এই প্যাটার্নের হ্যাশ যদি ইউজ করেন, আপনাকে আবার কিও ইউজ করতে হবে, ওয়াইপ আউটও ইউজ করতে হবে। ক্লিয়ার? আর যদি আপনি সলিড হ্যাশ করে দেন, তাহলে তো বেজালটা নাই। আমি কিন্তু এই কমান্ডগুলো আপনাকে দেখাচ্ছি একটু প্রফেশনাল হওয়ার জন্য আর কি, ঠিক আছে? যেটা আপনি ইউজ করেন। অনেকে যেমন আমি ক্লায়েন্টকে দেওয়ার সময় তো এত কিছু করে দিই নাই, যে একবার হ্যাশ করছি, এই করছি, এটা করি নাই, তাই না? আপনি চাইলে কি, আমি যে ওয়াইপ আউট ইউজ করছি, দেখছেন এখানে ওয়াইপ আউট ইউজ করছে, প্রত্যেকটা ওয়াইপ আউট ইউজ করা, যাতে পরবর্তীতে আমি চেঞ্জ করতে আমার জন্য কি হয়, সহজ হয়, ঠিক আছে? ওয়াইপ আউট ইউজ করার পরবর্তীতে আরেকটা সুবিধা আছে আর কি। আপাতত আমি এতটুকু করেন আর কি। বসাতে পারছেন? একটু করেন, এই যে হ্যাশটাও করে দেখেন আর কি পারতেছেন কিনা। এই যে স্কেল চেঞ্জ করে, হ্যাশের স্কেল চেঞ্জ করে, স্কেল কিন্তু আমি 0.2 দিছি, যে আপনারও 0.2 দিতে হবে তা না। এটা কিন্তু বিভিন্ন কাজের উপর নির্ভর করে, কতটুকু হ্যাশ করতে চাচ্ছেন, কতটুকু স্পষ্ট দেখাতে চাচ্ছেন, সেটার উপর নির্ভর করবে, তাই না? যেমন এখানে 0.2 দিছে, আমার বালির মতো মনে হচ্ছে, তাহলে আমি যদি কংক্রিট দেখাতে চাই, একটু হয়তো বাড়াইতে হবে, তাই না? 0.5। এটা 0.5 হবে না 1 হবে নাকি 10 হবে, সেটা নির্ভর করবে আপনার ড্রয়িং এর যেখানে হ্যাশ করতেছেন সেটা সাইজ কতটুকু। যখন কলামে আপনি ওয়াইপ আউট ইউজ করবেন, প্রত্যেকটা সাইজের কলাম আগে ড্র করে ফেলবেন, তারপর ওয়াইপ আউট ইউজ করবেন। ওয়াইপ আউট ইউজ করে কলামের লেয়ারটাকে উপরে নিয়ে আসবেন, তারপর কলামগুলো প্লেস করবেন, ঠিক আছে? আর যদি কোনো কারণে প্লেস করার পরও যদি ওয়াল লাইনগুলো দেখা যায়, তাহলে কি করতে হবে? ওয়াল লাইনগুলোকে সেন্ড টু ব্যাক দিতে হবে, ঠিক আছে? আমরা কিন্তু এগুলো খুব ছোট ছোট ট্রিক্স। কলাম দূরত্ব এটা ডিজাইনের উপর নির্ভর করে, এটা এরকম কোনো ইয়া নাই, বা ধরা বাঁধা নিয়ম নাই যে কি 10 ফিট হবে, 12 ফিট হবে, 20 ফিট হবে, 24, এরকম কোনো ইয়া নাই। কিন্তু হ্যাঁ, এটার ইয়ে আছে কি, আমার স্পান যদি বেশি বড় হয়ে যায়, তখন কি স্ল্যাবের একটা কন্ডিশন আছে, ঠিক আছে? আমি তো কলাম বড় করতে পারতেছি, কিন্তু স্ল্যাবের যে ডিফ্লেকশন কন্ট্রোল, এগুলো যারা ডিজাইন, এগুলো ডিজাইনের ব্যাপার আর কি, জন্য বললাম। হ্যাঁ, কি কি আপনি তো আগে প্রথমে করে নিবেন, ওই যে বাইরে ওয়াইপ আউট করবেন, ওখানে করে নিবেন না, এখানে বসানোর পরে তো অনেক জায়গায় করতে হবে। আমি কি বলছি, এখানে কলাম ড্র করছি, এরপর এরপর ওয়াইপ আউট ইউজ করছি, এরপর হ্যাশ করে নিবেন, তারপর ওখানে বসা দিবেন, তাহলে আপনাকে ইয়া করতে হবে না। হ্যাঁ, আর আপনি যদি সবগুলো একসাথে করতে চান, হ্যাশ, এটা তো একবারে করা যায়। এই সেন্টার করবেন, মানে ওই যে ওখানে গিয়ে গিয়ে ক্লিক করতে হবে আর কি, তাই না? হ্যাঁ, এখানে এখানে যদি আপনি এই যে সিলেক্ট করলাম, রাইট, এখানে এখানে সিলেক্ট সিমিলার অপশনটা চলে আসে না, এখানে একটা একটা করে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? আমরা যখন সিলেক্টে যাব, তখন এই যে সিলেক্ট করলে এগুলা প্রত্যেকটা জায়গায় কি, হ্যাঁ,
এটাতে চলে যাচ্ছে, এটা বলতেছেন। হ্যাঁ, এটা মানে একটাতে খোলা আরেকটাতে চলে যাচ্ছে। আচ্ছা, এটা এটা এই জন্য বললাম হ্যাচের ব্যাপারে ডিটেলস আসতে হয় আর কি। এখানে এখানে কিছু অপশন আছে, আমি দেখি কি। আমি এখানে এটাকে অফ করে দিই, পিক পয়েন্ট দিয়ে করে। পিক পয়েন্ট কাজ করতেছে না কেন? ওই যে বললাম ভিতরে অনেক অবজেক্ট আছে, তাই না? ভিতরে অবজেক্ট, এই কারণে এই ক্ষেত্রে পিক পয়েন্ট, এই যে পিক পয়েন্ট কাজে লাগানো যাবে না। কি করতে হবে? সিলেক্ট অবজেক্টে যেতে হবে, ঠিক আছে? আমার কি আছে, হ্যাচ, এটা থেকে এটাতে দিলে এটাতে চলে যাচ্ছে বলতেছেন। হ্যাঁ, আচ্ছা, এটাতে দিলাম। হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি ঘটনা ঘটতেছে কি দেখেন, এখানেও আছে হ্যাচ, ওখানে আছে, ওখানে আছে। ঘটনা কি করতেছে? ওয়াইপ আউটের নিচে যাচ্ছে, ঠিক আছে? ওয়াইপ আউটের নিচে যাচ্ছে। যে আমি সিলেক্ট করলে দেখবেন এখানে এই যে এই জায়গায় যদি আমি ক্লিক করি, অ্যাকচুয়ালি এটা আমার ওয়াইপ আউট তখন সিলেক্ট করে কোথায় আনতে হবে? এটাকে ড্র অর্ডার করে ব্রিং টু ফ্রন্ট আনতে হবে, ঠিক আছে? হচ্ছে, কিন্তু ওই যে ওয়াইপ আউট যেহেতু উপরে আছে, আপনারটা নিচে যাচ্ছে আর কি, ঠিক আছে? হবে এটা 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 কন্ডিশনটা, যেমন আমার এখানে ওয়াইপ আউটটা নাই, এই জায়গায় ওয়াইপ আউট কমান্ড গুলা হয়তো কোনো কারণে চলে গেছে নাকি। আচ্ছা, আমি সিলেকশন সাইকেল অফ করেছি, সরি। আছে, সবগুলোতেই আছে, ওকে। তো ওইটা হচ্ছে কি আপনার এই যে, যেমন এখন এখন আমি কাকে নিয়ে আসছি উপরে? হ্যাশটাকে উপরে নিয়ে আসছি, তাই না? এখন হ্যাশ কলামের লাইনটা দেখা যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আপনাকে কোথায় কি করতে হবে? যে এই যে আমার পলিলাইন নিচে চলে গেছে, তাই না? যে পলিলাইন, রাইট ক্লিক করে ড্র অর্ডার করে ব্রিং টু ফ্রন্ট, তাহলে ওই যে লাইনটা দেখা যাবে, ঠিক আছে? আর ওয়াইপ আউট দিলে আপনার সলিড হ্যাশ করার তো দরকার নেই, ওকে? বুঝছেন এতটুকু? হ্যাচের ব্যাপারে আরো কিছু কথা আমি পরে বলবো, ঠিক আছে? আরো কিছু কথা আমরা পরে বলবো। যেমন এখানে একটা অপশন দেখেন হ্যাচের, এদিকে খেয়াল করেন একটু। আমি এখানে এই হ্যাচ, তিনটা হ্যাচ একসাথে করছি একবার কমান্ডে করে, তাহলে একটাকে সিলেক্ট করার সাথে সাথে কয়টা সিলেক্ট হয়ে গেছে? তিনটা সিলেক্ট হয়ে গেছে। এখন কোনো কারণে আমি একটা ডিলিট করতে চাচ্ছি, করতে পারবো? তিনটা ডিলিট করলাম, তিনটা ডিলিট হয়ে গেছে, তাই না? এটা কেন হয়? এটা হচ্ছে যখন আপনি হ্যাচে ঢুকবেন, যে হ্যাচে ঢোকার পর হ্যাচ করার পরে দেখবেন এখানে একটা অপশন আছে, অ্যাসোসিয়েটিভ একটা অপশন আছে, তাই না? এটা একটা অপশন। এরপরে এটার জন্য এটা আসে না, কিন্তু এটা আসছে হচ্ছে অপশনস এর ভিতরে কিছু অপশন আছে এখানে। এই যে সেপারেট হ্যাশ নামের একটা অপশন আছে, আমরা যদি সেপারেট হ্যাশটাতে টিক চিহ্ন দিয়ে রাখতাম তাহলে ওরা আলাদা আলাদা হইতো, ঠিক আছে? তো আমি এই জন্য বললাম হ্যাশ নিয়ে আমি আরো ডিটেলসে পরে ক্লাস নিব, যে অ্যাসোসিয়েটিভটা কি, তারপরে সেপারেট হ্যাশ, এগুলো নিয়ে আমি পরে বুঝাবো। আপাতত এদিকে যাচ্ছি না, কারণ আমি আমার আজকের টার্গেট আমি থাকি, ওকে? তাহলে এভাবে আপনি করতে পারেন। একটা হচ্ছে যদি সলিড হ্যাশ না দেন, এরকম হ্যাশ দেন, তাহলে ওয়াইপ আউট ইউজ করে করতে পারেন, ওকে? আর আপনি না করলেও সমস্যা নেই আর কি, ওকে? আর যদি সলিড হ্যাশ করে দেন, তাহলে ওয়াইপ আউট কমান্ড ইউজ করার দরকার নেই। দুইটা জিনিস, কারণ সলিড হ্যাশ করলে তো এমনিতে দেখা যাবে না। আচ্ছা, নেক্সট দেন এখানে কলাম গুলো প্লেস, আমি বলছি কি এখানে আগে এঁকে ফেলছি, এখন কলাম প্লেস করছি কোথায় কোথায়? কোনায়, যেখানে সাধারণত কলাম প্লেস করতে করে যাতে যেভাবে আমার সাধারণত ওয়াল গুলো যেখানে মিলিত হয় সেখানে, তারপরে যে জায়গায় কি আমার আসা যাওয়ার প্রবলেম হবে না, এরকম লোকেশনে যায়, তাই না? যেমন এটা কোথায় দিছে, আমি যদি এই কলামটাকে একটু বাইরে নিয়ে আসি, মুভ করে আর কি, আমি কয়েকটা বসানো দেখাই তাই। যেমন এই কলামটা কোথায় বসানো হয়েছিল? এইটা এসে এই ওয়ালটাকে এসে এখানে এসে এভাবে গেছে। তার মানে আমার কি করতে হচ্ছে, এই কোণাটা এখানে বসাইতে হবে, তাই না? এখন কিভাবে ইজিলি বসাবো? এখানে এখানে কি কোনো পয়েন্ট আছে? হ্যাঁ, পয়েন্ট তো নাই। তাহলে এই পয়েন্টে কিভাবে বসাবেন ইজিলি? হ্যাঁ, আমি একটু দেখাই, যে সাপোজ আমি কপি করতেছি, আমার এই পয়েন্টটা নিতে হবে, বুঝতে পারছি, ওকে? এখানে এসে কোথায় বসাইতে হবে? এইটাতে বসাইতে হবে। এখানে কোনো পয়েন্ট, এটা অন্য জিনিস, এটা হয়তো কোনো কারণে ওই যে এটা আসতেছে এখান থেকে পারপেন্ডিকুলার, তাই না? এখান থেকে পারপেন্ডিকুলার, তাহলে ওখানে তো বসবে না। কিন্তু আমার বসাইতে হবে কোথায়? আমার বসাইতে হবে হচ্ছে এটা এই জায়গায়, এই যে এটার ঠিক নিচে, তাই না? এখন এটা কি করছে বলেন তো? ট্র্যাকিং করছে, যে ট্র্যাকিং গুলা, ঠিক আছে? এই জন্য ট্র্যাকিং গুলা মাথায় রাখতে হবে, যে কোন একটা নির্দেশ, কোন একটা অবজেক্টের ওর কোন একটা পয়েন্টের সাপেক্ষে যদি কোথাও যেতে হয়, তাহলে কি করতে হবে? ট্র্যাকিং করতে হবে। তাহলে ট্র্যাকিং করে ইজিলি আপনি বসাইতে পারবেন, ঠিক আছে? আদারওয়াইজ আপনাকে কি করতে হতো, যদি আপনি ট্র্যাকিংটা না বুঝে থাকেন,
তাহলে আপনি হয়তো এভাবে করতেন যে কপি করলাম, কপি করে এখানে বসাইছেন, এরপর আবার কি করতেন, হয়তো এখান থেকে মুভ করে দিতেন, এখান থেকে সোজা পারপেন্ডিকুলারে মুভ করে দিতেন, তাই না? পারপেন্ডিকুলার তো স্ন্যাপ করবে, এটা কিন্তু আমার কাজটা কি হচ্ছে, আমার এই যে অবজেক্ট স্ন্যাপ, যেহেতু অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং যেহেতু অন আছে, আমরা ট্র্যাকিং করে বসাই দিতে পারতেছি। ওকে, তাহলে এরকম ক্ষেত্রে যেখানে কোনা ওয়াল বরাবর ট্র্যাকিং হচ্ছে, আপনার বসানোটা ইজি। কিন্তু এই জায়গায় খেয়াল করেন, আমি কিন্তু এই পজিশন গুলো রাখছি যাতে একটু বুঝতে সুবিধা হয়, বিভিন্ন জায়গায় দিয়ে রাখছি। এই জায়গায় কি করতে হবে, এইটার মিড পয়েন্টটা বসাতে হবে এই দুটা ওয়ালের মিড বরাবর, তাই না? এখানে কি কোনো ট্র্যাক করার কোনো অপশন আছে? হ্যাঁ, মানে এখানে এমনি নরমালি মিড বিটুইন 2 পয়েন্টস দিলেও কি হবে, একদিকে বসবে, এই দুটা পয়েন্টের মাঝখানে বসবে, এখানে তো বসবে না। আমি দেখা, আপনি যেটা বলছেন মিড বিটুইন 2 পয়েন্টস, কি জিনিস এটা, এই যে কপি করলাম, বেস পয়েন্ট দিলাম, আপনি বলতেছেন মিড বিটুইন 2 পয়েন্ট, শিফট চেপে রাইট ক্লিক করতে হয়, তাই না? মিড বিটুইন 2 পয়েন্টস পাওয়ার জন্য শিফট চেপে রাইট ক্লিক, মিড বিটুইন 2 পয়েন্টস দিলাম। তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টের এটা তো মাঝখানে বসছে, নিচে তো আর বসা নেই। তাহলে আপনাকে আবার কি করতে হবে, এটাকে নিচের দিকে, মানে দুইটা কাজ করতে হবে, মুভ করে দিতে পারেন। হ্যাঁ, এই মিড পয়েন্টটা ধরে এই বরাবর পারপেন্ডিকুলারলি মুভ করে দিতে পারেন। ওকে, এটা একটা কেস, আমরা সেটা ইউজ করব না, আমরা অন্য কিছু শিখি। যেমন আমরা যদি এখানে খেয়াল করি, আমি একটু কপি করি আর কি, এটার মিড পয়েন্টটা এসে এখানে যদি আসে, দেখবেন একটা মিড পয়েন্ট পাচ্ছে। এই মিড পয়েন্ট কেন পাচ্ছে? হ্যাঁ, মানে অবজেক্ট স্ন্যাপ কেন মিড পয়েন্ট, মানে এই ওয়াল দুইটার মিড পয়েন্টটা এখানে পাচ্ছে, কেন পাচ্ছে? এইটা পাচ্ছে হচ্ছে মানে কোইন্সিডেন্ট, আমাদের দুইটা ফ্ল্যাট একই ধরনের, তাই না? দুইটা অ্যাপার্টমেন্ট এই পাশে যা, এই পাশেও তা। তাহলে অ্যাকচুয়ালি এখানে হচ্ছে কি, এই পয়েন্ট থেকে এইখান থেকে এদিকের এই যে জানালার দূরত্ব যত, এখান থেকে জানালার দূরত্বটা কি সেম আছে। তাহলে এই লাইনটার মিড পয়েন্টটা ওই ওয়ালের মিড পয়েন্ট বরাবর বসে গেছে কোনো কারণে, সেজন্য পাচ্ছেন। ইনকেস যদি এরকম হইতো, জানালাটা নাই, সাপোজ নাই মনে করলো, অথবা একটু ওইদিকে আছে, তাই না? আমি একটু জানালা দিই, জানালা শর্টকাট কি AW, জাস্ট একটা দিলাম আর কি। আমরা যে কোনো একটা জানালা, এটা বোঝার সুবিধার্থে আমি এটা করতে চাই কি, সাপোজ এখানে আমি 4 ফিটের একটা দিই, ওখানে 5 ফিট মেবি, তাহলে এখানে 4 ফিটে হওয়ার কথা, ঠিক আছে? এখন কিন্তু আর এই মিড পয়েন্ট আর মিড পয়েন্ট সেম হওয়ার কথা না, তাই না? আমি যদি একটু ডিসটেন্সটা দেখি, এখান থেকে এটার ডিসটেন্স হচ্ছে 4 ফিট 2 ইঞ্চি, আর এখান থেকে এটার ডিসটেন্স হচ্ছে 3 ফিট 6.5 ইঞ্চি। তার মানে এই পয়েন্টটা মিড পয়েন্ট পাওয়ার কথা না। এখন সে ক্লিক করলাম, কপি করতেছে, এখন কোথায় মিড পয়েন্ট কোথায় চলে গেছে, এখানে চলে আসছে। তাহলে এখানে বসালে হবে, আমার তো বসাইতে হবে, আমরা যেহেতু অ্যাপার্টমেন্ট সেম, আমরা চাচ্ছি যে এইটা এই ওয়ালটা দুইটার মাঝখান করে বসবে, ঠিক মিডল বরাবর, যেদিকে যতটুকু কোবলা থাকবে এদিকে কি সেম থাকতে হবে। আমরা এখানে কি করতেছি না, মানে ওয়ালটা দুইজনের মাঝখান বরাবর ওয়ালটা আছে, কলামটা ওয়াল হবে, বিমটাও কি মিডল বরাবর যাবে। তাহলে এই পজিশনে কিভাবে করব, সেখানে আমরা টেম্পোরারি ট্র্যাকিং কমান্ডটা দেখাইছিলাম, দেখাই না মেবি। এখানে যদি টেম্পোরারি ট্র্যাকিং, আমি এখন যে কমান্ডটা দেখবো সেটা যদি না জানেন, তাহলে কি করতে হবে, যে ওইটা করতে আর কি, কোনটা, যেটা আমি দেখাইছি অলরেডি। যেখান থেকে হয়তো কপি করে এখানে মিড পয়েন্টটা নিয়ে শিফট চেপে রাইট ক্লিক করে মিড বিটুইন 2 পয়েন্টস দিয়ে এটা আর এটার মিডে বসাইতেন, এরপর এটাকে মুভ করে দিতেন। এটা হচ্ছে কি একটা পদ্ধতি। আমরা এটা না, আমরা এখন আরেকটা পদ্ধতি শিখবো, যে এই কমান্ডটা দিয়ে আমরা ইজি একটা কমান্ড দিয়ে এটাকে বসাতে পারবো, সেটাকে বলা হচ্ছে টেম্পোরারি ট্র্যাকিং। সেটা কি, আমি এই যে কপি করলাম, সিলেক্ট করলাম, কপি করলাম, এটা মিড পয়েন্টটা সাপেক্ষে কপি করবো অবশ্যই, তাই না? এখন আমার বসাইতে হবে কোথায়, আমি যদি একটু বুঝাই, আমার বসাইতে হবে হচ্ছে, আমি আগে এখান থেকে বুঝাই, আমার বসাইতে হবে হচ্ছে এই দুইটার মাঝখানে এবং এখানে, তাই না? তাহলে আমি যদি বলি এই পয়েন্ট থেকে এদিকে কত দূরে, ওয়াল হচ্ছে 5 ইঞ্চি, তাহলে মিড পয়েন্ট হচ্ছে 2.5 ইঞ্চি দূরে। তাহলে আমি এখান থেকে 2.5 ইঞ্চি দূরে আসবো, এরপরে নিচে পারপেন্ডিকুলার দিকে 5 ইঞ্চি দূরে অথবা পারপেন্ডিকুলার দিয়ে স্ন্যাপ করে আমি বসাইতে পারবো, তাই না? তাহলে আমি বসাবো না, এই দুইটা কাজ একবারেই করব। সেটা হচ্ছে কিভাবে, সিলেক্ট করলাম, CO এন্টার করলাম, এই যে এই পয়েন্টটা নিলাম, যখন সেকেন্ড পয়েন্ট চাচ্ছে এই অবস্থায় আমরা কি করব, টেম্পোরারি ট্র্যাকিং এর একটা শর্টকাট আছে, এটা হচ্ছে TK লিখে এন্টার করব। সেকেন্ড পয়েন্ট, যখন এই কমান্ডটা আপনি যে কোনো কিছু ক্ষেত্রে ইউজ করতে পারবেন, যখন আপনার কোনো পয়েন্ট চাইবে, ঠিক আছে? কখন আমরা ট্র্যাকিং করতে পারি, কোন পয়েন্টের সাপেক্ষে, একটা বিন্দু সাপেক্ষে, তাই না?
তাহলে এখন আমাকে যদি আমি যেমন বলছি এখানে এখানে কি বলছি এখান থেকে 2.5 ইঞ্চি এদিকে কত ইঞ্চি 5 ইঞ্চি, তাহলে আমাকে এক্স এর দিকে যেতে হচ্ছে 2.5 ইঞ্চি, নিচের দিকে ওয়াই এর দিকে যেতে হচ্ছে কত ইঞ্চি, তাহলে দুই দিকে যেতে হচ্ছে। তখন আমরা টেম্পোরারি ট্র্যাকিংটা ইউজ করবো। আমি টি কে লিখে এন্টার করলাম, এন্টার করার পরে কি চাচ্ছে ফার্স্ট ট্র্যাকিং পয়েন্ট, তার মানে প্রত্যেকে আমি ট্র্যাক করা শুরু করব। ঠিক আছে, আমি যে কোনো একটা থেকে আসতে পারি, জানি এই পাশ থেকে আসতে পারি এই পাশ থেকে আসতে পারি। এখানে কিন্তু মাউস এখানে আনলে হবে না, ফার্স্ট ট্র্যাকিং পয়েন্ট কোনটা সেটা তাকে ইন্ডিকেট করে দিতে হবে। তার মানে কি করতে হবে এখানে ক্লিক করতে হবে, যে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখছেন আমার মাউসটা আমার যেহেতু অর্থ মোড অন আছে আমার স্ট্রেট হরিজন্টাল স্ট্রেট ভার্টিক্যাল যাচ্ছে আর কি। একটা যে ইয়েলো লাইন আসছে দেখছেন এটা কোন দিকে আছে এখন হরিজন্টালে আছে, তাই না? আমাকে হরিজন্টালে কতটুকু আসতে হবে 2.5 এন্টার করলাম। এরপর দেখেন এটা এখনো কিন্তু আমি চাইলে হরিজন্টালে যেতে পারবো, আবার নিচের দিকে আসতে পারবো, উপরের দিকে যেতে পারবো, বামেও যেতে পারবো। সে কিন্তু এখনো ট্র্যাকিং করতেছে, কাজ শেষ করে নাই। কোন দিকে আসতে হবে এখন নিচের দিকে, কত ইঞ্চি 5 ইঞ্চি 5 ইঞ্চি দিয়ে আসতে পারে, আমি যে পারপেন্ডিকুলার স্ন্যাপও করতে পারি। দেন অবজেক্ট স্ন্যাপ যেহেতু আমার কোথায় আসতে হবে এটা স্ন্যাপ করে বলে দিতে পারি। এখন ক্লিক করলাম, ক্লিক করার পর এখনো কিন্তু ট্র্যাকিং শেষ করে নাই, তাই না? আমার তো কাজ শেষ, আমার এখন কাজ কি আমার ওর কমান্ডটা শেষ হয়নি কিন্তু আমার ট্র্যাকিং করা কি হয়ে গেছে। তাহলে পরের ধাপে যাওয়ার জন্য কি করতে হবে এন্টার দিব। ঠিক আছে, তাহলে দেখেন আমার এটা কি হয়ে গেছে একসাথে। আমি এদিকে যে কোনো অবজেক্টকে এই কমান্ডটা দিয়ে আপনি কি করতে পারবেন, একটা নির্দিষ্ট বিন্দু থেকে বিভিন্ন দূরত্বে কি করতে পারবেন ট্র্যাকিং করে, মানে কোনো লাইন ড্র করা ছাড়া, তাই না? তাহলে আমি একটা কমান্ড দিয়ে আমরা ট্র্যাকিং করে বসাতে পারি। এটা বসান আপনারা, সাথে আপনি মুভ করাইতে চান কি করবেন ড্র্যাগ করে সিলেক্ট করবেন। ঠিক আছে, এখানে কয়টা অবজেক্ট পলিলাইন আর ওয়াইপ আউট। আমি যদি এখানে ক্লিক করে এভাবে সিলেক্ট করি কয়টা সিলেক্ট হবে একটা, আর আমি যদি এরকম ড্র্যাগ করে যে কি ক্রসিং উইন্ডো দিয়ে সিলেক্ট করি তাহলে একসাথে কয়টা সিলেক্ট হবে, যতটা অবজেক্ট থাকবে ততটাই সিলেক্ট হবে। এখানে যদি 40টা অবজেক্ট থাকতো তাহলেও কি 40টা, বুঝাতে পারছি কিনা? এখানে যেমন 4টা অবজেক্ট আছে, আমি ক্লিক করলাম, ঠিক আছে, আচ্ছা ক্লিক করলাম, এই যে যাকে দরকার সেটার উপর ক্লিক করলে সে সিলেক্ট হবে। ঠিক আছে, আচ্ছা আমার সিলেকশন সাইক্লিং অফ, এখন আমি ক্লিক করলাম, সরি সিলেকশন সাইক্লিং অফ করি নাই, হ্যাঁ অফ করলাম, এখন ক্লিক করলাম, এখন সিলেক্ট হয়েছে না? কাকে সিলেক্ট করছে? হ্যাঁ অনলি উপরেরটা, সবগুলা না, অনলি কে উপরেরটা। আমি যদি এখানে মুভ করি দেখবেন অনলি উপরেরটা মুভ হচ্ছে, বাকিগুলা কি থেকে যাচ্ছে। আর যদি আমি কিভাবে সিলেক্ট করতাম এরকম করে ক্রসিং উইন্ডো দিয়ে সিলেক্ট করি তাহলে কয়টা সিলেক্ট করবে, সবগুলাকে সিলেক্ট করবে। ঠিক আছে, তো সিলেকশনের একটা এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে কি আপনাদেরকে ইউজ হইতে হবে। ঠিক আছে, ক্লিক করে সিলেক্ট করলে আমরা ক্রস সিলেকশন সাইকেল অন রাখলে এখানে ক্লিক করলে দেখবেন এরকম অপশন দিবে। তাহলে এখান থেকে আপনি যদি সব সময় মনে রাখেন সিলেকশন সাইক্লিং এর ক্ষেত্রে সব সময় যদি চান যে উপরেরটা সিলেক্ট হোক তাহলে সিলেকশন সাইক্লিং কি করে রাখবেন, অফ করে রাখবেন। ঠিক আছে, আর যদি চান যে একসাথে সব সিলেক্ট করবেন তাহলে কি করবেন ড্র্যাগ করে সিলেক্ট করবেন অথবা ক্রসিং উইন্ডো দিয়ে সিলেক্ট করবেন। দেখি বসান, এটা এখানে মিড পয়েন্টটা বসান আর কি। তাহলে এখান থেকে কি বলছি কপি করবেন, যেখানে থাকবে সেখান থেকে এন্টার করলাম, এরপরে যে বেস পয়েন্ট দিচ্ছে এটা, এরপর কি করব সেকেন্ড পয়েন্ট আমরা কি করতেছি ট্র্যাকিং করতেছি, যেহেতু দুই দিকে আমাকে এদিকে আসতে হবে এদিকে আসতে হবে, তাহলে আমরা কি করব এখানে সেকেন্ড পয়েন্ট যখন যাবে টিকে লিখে এন্টার করবেন। টেম্পোরারি ট্র্যাকিং টিকে হচ্ছে টেম্পোরারি ট্র্যাকিং এর শর্টকাট, টিকে লিখে এন্টার করলাম। এরপরে বলছে কি সেকেন্ড পয়েন্ট আর ফার্স্ট ট্র্যাকিং পয়েন্ট, তার মানে এখানে ট্র্যাকিং পয়েন্ট কোত্থেকে ট্র্যাক করা শুরু করবেন সেটা দেখাইতে হবে। তাহলে আমি এখান থেকে ট্র্যাক করা শুরু করতেছি, এখানে ক্লিক করলাম, এখান থেকে চাইলে আমি এদিকে চলে আসতে পারি প্রথমে, তাই না? আমি প্রথমে নিচেও আসতে পারি, যেমন এসে আমি 5 ইঞ্চিও দিতে পারি, যেহেতু আমার এখানে অবজেক্ট স্ন্যাপ করতেছে পারপেন্ডিকুলার সেখানেও ক্লিক করে দিতে পারি। এরপর বামে আসতে পারি 2.5 এন্টার, তাহলে সে তার পজিশনে চলে আসছে। এখন আমার যদি আমার আর যেখানে দরকার সেখানে চলে এসে থাকে আমি এন্টার করব, তাহলে সে ওখানে বসে যাবে। ঠিক আছে, তাহলে একটা কমান্ডে আমরা সেটা করতে পারি। এই ক্ষেত্রেও আমরা সেই একই কমান্ড ইউজ করছিলাম। এখানে ওটা পারতেছেন কিনা একটু দেখেন টেম্পোরারি ট্র্যাকিং। তাহলে এখানে কলামটা কিভাবে বসাবো এটা তো খুব ইজিলি বসাইছি, তাই না? দেন এই জায়গাটা এই কলামটা আমরা কোথায় বসাইছি, এই যে মিড বিটুইন 2 পয়েন্টস, এই কলামটা বসে হচ্ছে মানে মাঝখানে, কিন্তু এটার মিড পয়েন্টটা দুইটা ওয়ালের মাঝখানে বসে, তাই না? তাহলে আমরা খুব ইজিলি এটা মিড বিটুইন 2 পয়েন্টস করে এখানে বসাতে পারবো। যেটা এই জায়গাটা সিলেক্ট করলাম, কপি বা মুভ করি, আমি যেহেতু মুভ করলাম, সিলেক্ট অবজেক্ট এন্টার, এই যে বেস পয়েন্ট কোথায় বসানো আছে এই দুইটা পয়েন্টের মাঝখানে। তাহলে কি করব শিফট চেপে ধরে রাইট ক্লিক,
মিড বিটুইন 2 পয়েন্টস, এরপরে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, তাহলে সে কি 2 পয়েন্টের মাঝখানে বসবে। ঠিক আছে, এখানে আমার ওয়াইপ আউটটা নাই, সেজন্য মানে ওয়াইপ আউটটা আমি ডিলিট করে দিছি, যার কারণে এখানে দেখা যাচ্ছে আর কি। ঠিক আছে, এটাতে ওয়াইপ আউটটা মেবি আছে, কিন্তু আমি মুভ করার সময় ক্লিক করে সিলেক্ট করছি, সে কারণে একটা অবজেক্ট গেছে। তাহলে এম এন্টার করলাম, মানে কোথায় কিভাবে বসাতে হচ্ছে সেটার উপর নির্ভর করবে আর কি। এটা আমাকে বুঝতে হবে যে আপনি টেম্পোরারি ট্র্যাকিং কাজে লাগাবেন নাকি, যেমন এই কোণাগুলো তো আমরা খুব ইজিলি বসাই দিতে পারতেছি না, ওয়াল বরাবর গিয়ে সোজা ট্র্যাক করতেছি, এখান থেকে সোজা ট্র্যাক করছি, এটা কোণায় বসাই দিছি, এগুলা যে ওয়াল বরাবর ট্র্যাক করে বসাই দিছি, ওয়াল বরাবর ম্যাক্সিমামই ওয়ালের কোণা বরাবর বসে আমাদের, তাই না? ইনকেস কিছু ক্ষেত্রে হয়তো এরকম 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 কি মিড পয়েন্টটা বসতে পারে, যেমন এখানেও মিড পয়েন্ট আমরা বসাচ্ছি এটা, তাই না? এই যে এখান থেকে বেস পয়েন্ট দিলাম, এরপরে এই দুইটা পয়েন্টের মাঝখানে আপনি চাইলে এটা কি করতে পারেন, আচ্ছা আমি এখানে মিড বিটুইন 2 পয়েন্ট না করা কিভাবে বসাতে পারি এটাকে, মানে ইজিলি আর কিভাবে বসাতে পারি? একটা তো অপশন হচ্ছে কি শিফট চেপে মিড বিটুইন 2 পয়েন্টস, আরেকটা কিভাবে বসাতে পারি ইজি, দেখেন আমি যে মিড পয়েন্ট সাপেক্ষে ধরছি, তাহলে এই মিড পয়েন্টটা হচ্ছে কোথায়, এই পয়েন্ট থেকে 2.5 ইঞ্চি দূরে না, এটা ট্র্যাকিং করে আমরা বসাইতে পারি 2.5, তাই না? যে শিফট চেপে মিড বিটুইন 2 পয়েন্ট করার থেকে ট্র্যাকিং করে 2.5 এ বসাতে হয় ইজি না, কোনটা আপনি ইউজ করবেন সেটা হচ্ছে ফ্যাক্ট আর কি। ওকে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন ওয়াল 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 যেখানে মিক্স হয় সেখানে বসে, আর অথবা এরকম ওয়ালের মাঝখানে বসবে, নাইলে এরকম বসবে। তাহলে এই কয়েকটা অপশন দিয়ে আপনি কি বসাই ফেলতে পারবেন, একটা হচ্ছে ট্র্যাকিং করে, আরেকটা হচ্ছে মিড বিটুইন 2 পয়েন্টস করে, অথবা টেম্পোরারি ট্র্যাকিং করে। ক্লিয়ার? পারবেন তো নাকি? ওকে, আচ্ছা আমরা তাহলে পরের অপশনটা দেখি। এখন সব কলাম আমি বসাই ফেলছি, ঠিক আছে? এখন সব কলাম বসানোর পরে আমাদেরকে কি করতে হবে, আমাদের মেইন টার্গেট হচ্ছে কলাম লেআউট বানানো, এরকম লেআউট বানানো, ঠিক আছে? এরকম কলাম লেআউট বানানো। তাহলে আমাকে প্ল্যান থেকে কি বের করে ফেলতে হবে, শুধুমাত্র কলামগুলোকে বের করতে হবে, ঠিক আছে? তো কলামগুলোকে বের করার জন্য আমরা কি করব, আমরা আমি যে প্ল্যানটা দিছি ওখান থেকে আপনারা নেন আর কি, তাহলে এগুলো ঠিকঠাক থাকবে। দেখেন আগে তো আমি সবগুলোকে লেয়ার অফ করছি একটা, ঠিক আছে? এখন আমরা আরেকটা লেয়ারের আরেকটা অপশনকে কাজে লাগাবো, এটাকে হচ্ছে লেয়ার আইসোলেশন। লেয়ার আইসোলেশন আমরা সিলেক্ট সিমিলার তো বলছি আগে নাকি, সিলেক্ট সিমিলার করছিলাম না? সিলেক্ট সিমিলার কি করে, একই ধরনের, যেমন আমি এখানে যদি এটাকে শুধু এই যে এই দুইটাকে পলিলাইনকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম, সিলেক্ট সিমিলার দিলাম, তাহলে কি হইলো, কলাম ওই লেয়ারের সবগুলা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, সাথে সাথে দেখেন প্রত্যেকটা জায়গায় সিলেক্ট হয়ে গেছে, তাই না? তাহলে এক্ষেত্রে একটা অসুবিধা হইতে পারে সিলেক্ট সিমিলার দিয়ে যদি আমরা করি, কি 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 হবে, সাপোজ আপনার একটা প্ল্যানে একটা প্রজেক্টে 3টা প্ল্যান আছে, আপনি অলরেডি 3টা প্ল্যানে মানে একটা গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, তাহলে সিলেক্ট সিমিলার দিলে সবগুলা কলামকে সে কি করে ফেলবে, সিলেক্ট করে ফেলবে। এখন যদি আমি কপি করে এদেরকে মুভ করি, দেখবেন এখানে অনেক জায়গা থেকে মুভ করে আসতেছে, তাই না? তাহলে এত জায়গা থেকে তো আমার দরকার নাই, আমার দরকার কয় জায়গা থেকে, যে কোনো একটা থেকে। সেটা আমরা কিভাবে করব, ঠিক আছে? এটার জন্য আমরা ইউজ করব হচ্ছে লেয়ার আইসোলেশনটা, ঠিক আছে? লেয়ার আইসোলেশন কি করে, আইসোলেশন মানে কি আলাদা করে দেওয়া, ঠিক আছে? লেয়ার এতক্ষণ আমরা করছিলাম অফ, যে লেয়ার গুলাকে অফ করছি, সাপোজ আমি এখানে সবগুলাকে অন করে দিই, এখন আমার সব লেয়ার কি আছে, এখন অন আছে। ওকে, এখন আমার টার্গেট হচ্ছে শুধুমাত্র প্ল্যান থেকে কলামের লেয়ার এবং ওয়াইপ আউট যেটাতে আছে, যদি ওয়াইপ আউটের জন্য আলাদা লেয়ার হয় তাহলে ওই লেয়ার, ওই দুইটা অবজেক্ট যা থাকবে, আর অন্য সব লেয়ার কি হয়ে যাবে, অফ হয়ে যাবে, ঠিক আছে? সেটা করার জন্য আমি এখানে সবগুলাকে একটা একটা করে অফ করব না, কাকে কাজে লাগাবো, লেয়ার আইসোলেশন, ঠিক আছে? এই যে লেয়ার আইসোলেশনে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানের উপর ক্লিক করলাম, কাকে, পলিলাইন একটা, আর কোনো কিছুকে আইসোলেট করতে চাচ্ছি না আমি, ওয়াইপ আউটটাকে নিতে চাচ্ছি, ওয়াইপ আউটও দিলাম, কয়টা অবজেক্ট সিলেক্ট করছে, দুইটা, এরপরে এন্টার দিলাম। দেন এন্টার দেওয়ার পরে আমার কি হয়েছে, আমার সবকিছু চলে গেছে, কিন্তু আমার এগুলা থেকে গেছে, কোনগুলা, এগুলা কেন, কারণ আমি সিলেক্ট করার সময় হয়তো এখানে যেটা সিলেক্ট করছি ওয়াইপ আউটটা কোন লেয়ারে আছে একটু দেখতে হবে, তাই না? ওয়াইপ আউট কোন লেয়ারে আছে, কলাম লেয়ারে আছে, অথবা সিলেক্ট করার সময় হয়তো হ্যাচ এর উপর ক্লিক করে গেছে, হোয়াটএভার, ঠিক আছে? আমি একটু কন্ট্রোল জেড দিই,
আমরা এই জন্য সিলেক্ট করার সময় একটু খেয়াল করে সিলেক্ট করতে হবে। তাহলে আইসোলেশনে ক্লিক করার পর যেমন আমি যদি এখানে ক্লিক করলাম, পলিলাইনের উপর ক্লিক করলাম, ঠিক আছে, এরপর এন্টার দিলাম, শুধুমাত্র কি আছে, কলাম গুলাই আছে, তাই না? তো এভাবে আপনি দুইটা লেয়ারকে আইসোলেট করতে পারেন আর কি। আমি আবার একটু আসি, আইসোলেশন আসলাম, এটাতে ক্লিক করলাম, এটা একটা, আবার ক্লিক করলাম, এটা একটা, ওকে, এন্টার দিলাম, এখন ঠিক আছে। ঠিক আছে, তাহলে শুধুমাত্র কে কে আইসোলেট হয়েছে, কলাম এবং ওয়াইপ আউট। ও এটা কিভাবে আইসোলেশন করে, আইসোলেশনটা হচ্ছে ওই লেয়ার অনুযায়ী। তাহলে এখানে যদি কলাম লেয়ারে যদি আপনি অন্য কোনো অবজেক্ট রাখতেন তারাও কি থেকে যাইতো, তাই না? এখন যদি ওই যে কলাম, আপনি কলাম লেয়ারে কলাম আঁকার কারণে কি থেকে গেছে। এখন যদি ওয়াইপ আউটটা কলাম লেয়ারে ছিল, তাই না, ওয়াইপ আউটটা কলাম লেয়ারে ছিল না, তাহলে আমার ওয়াইপ আউটটাকে সিলেক্ট করার দরকার ছিল আলাদা করে, ছিল না। কেন হচ্ছে লেয়ারে, আমি যদি একটু আবার দেখাই, এখন অ্যাকচুয়ালি সে কি করে, ও আইসোলেট করলে সে অন্য সব লেয়ারকে অফ করে দেয়, ঠিক আছে, অন্য লেয়ার গুলো কি হয়ে গেছে, অফ হয়ে গেছে আর কি। ঠিক আছে, আমি যদি এখন অন্য সবগুলো লেয়ারকে আনতে চাই, কি করতে পারি, এখানে অনে ক্লিক করতে পারি অথবা আনআইসোলেটে ক্লিক করতে পারি, একই কথা। ঠিক আছে, আমি আবার দেখাই, আইসোলেটে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, পলিলাইনের উপর ক্লিক করলাম, এন্টার দিলাম। এখানে এখন কয়টা অবজেক্ট আছে, দুইটা অবজেক্ট আছে। কেন, কারণ ওয়াইপ আউটটাও কিন্তু কলাম লেয়ারে আছে, ঠিক আছে, এই জন্য এটা একই লেয়ারে থাকার কারণে কি হয়ে গেছে, আমাকে দুইবার সিলেক্ট করতে হয় না। ঠিক আছে, আপনারা করেন, আইসোলেট করেন। হ্যাঁ, আর ওই লেয়ারে যারা আছে তারা আছে, ঠিক আছে। এখন আমি এখন তো কপি করি নাই, এখন কপি করব, একটার থেকে কপি করব, ওরা তো থাকবে, ওই ওখানে যারা যারা আছে সব তো থাকবে, কারণ আমি লেয়ার অন রাখছি, ওই লেয়ারটা অন আছে, তাহলে ওই লেয়ারে যারা আছে তারা থাকবে না। কিন্তু আমি যখন কপি করব, এই শুধুমাত্র এদেরকে সিলেক্ট করবো, দেখেন এই যে একটা থেকে সিলেক্ট করলাম, ঠিক আছে, সিলেক্ট করে সিও কপি দিয়ে যে কোনো একটা পয়েন্টে ধরে বাইরে এনে আমি বসাই দিব, ঠিক আছে। এখন শুধুমাত্র একটা থেকে কপি হয়ে আসছে, তাই না? এটা হচ্ছে আইসোলেশন করার সুবিধা আর কি। আমরা এখানে এটাকে আরো অন্য প্রসেসও সিলেক্ট করতে পারতাম, এই ক্ষেত্রে আইসোলেশনটা সহজ, ঠিক আছে। তাহলে আইসোলেশন করবেন, এরপর আপনি আনআইসোলেট করে দিবেন, তাহলে আপনার সবগুলা থাকবে আর এখানে এটা এক্সট্রা বের হয়ে আসবে, ঠিক আছে। শুধু কলামগুলোকে আমরা কলাম এবং ওয়াইপ আউট কে নিয়ে আসছি। কলাম এবং ওয়াইপ আউট কে নিয়ে আসার পিছনে কারণ আছে, কি কারণ, যে এখানে আমরা দেখবেন যে আমি এখানে যাদের অন্য ব্যাচের ওদের করাইছি, দেখেন এখান দিয়ে ওয়াইপ আউট থাকার কারণে এই লাইনটা কিন্তু এদিক দিয়েও গেছে, এদিক দিয়েও গেছে, কিন্তু লাইনটা এখানে কি দেখা যাচ্ছে না, ঠিক আছে। যে লাইনগুলো আছে দেখছেন, ওয়াইপ আউটটা থাকার কারণে ওখানেও দেখা যাবে না, ঠিক আছে। এই জন্য আমি কলামের ওখানে ওয়াইপ আউটটা ইউজ করছি এবং এখানে ওয়াইপ আউটটা নিয়ে আসছি। আইসোলেট করতে পারছেন তো নাকি? আচ্ছা, অনেক সময় এরকম হতে পারে, অনেকে আইসোলেট করার পরেও আপনার কি হইতে পারে, অন্য অবজেক্ট গুলা দেখা যেতে পারে, অন্য লেয়ার গুলো অফ না হয়ে যেতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে কেন, সেটিংস এর প্রবলেম আছে। সেটিংস আমরা হয়তো যে আপনার ওখানে, আচ্ছা, এটাতে কি এরকম যদি হয় তাহলে আপনাকে সেটিংস করতে হবে, একটা সেটিংসে যেতে হবে। যেহেতু আমি এটা হয়েছে দেখে তো বুঝতে পারতেছেন, তো বলেন না কেন, আপনি তখন কিন্তু ব্লার হইলে তো কপি আলাদা করে কপি করতে পারতেছেন, অন্যরাও কপি হচ্ছে না, হ্যাঁ, তাহলে এটা বলতে হবে যে আপনি পারতেছেন না। অ্যাকচুয়ালি এটা হয় কেন, এটা হচ্ছে লেয়ার সেটিং এর একটা অপশন আছে। তাহলে কোথায় আসবেন সেটার জন্য, যদি কি রকম হয় এটা একটু বুঝাই আগে, যে লেয়ার, আমি সব লেয়ার অন করছি, তাই না, অন করছি, ওকে। লেয়ার প্রপার্টিজ ম্যানেজার আসতে হবে, তাই না, আমরা জানি লেয়ার প্রপার্টিজ ম্যানেজারে এসে এখানে সেটিংস নামের একটা অপশন আছে, সেটিংস, এটাতে আসেন। দেখেন সবাই একটু সাথে সাথে দেখেন, তাহলে বুঝতে পারবেন। লেয়ার প্রপার্টিজ ম্যানেজার আসছে, কোথায় আসছে, সেটিংস, এই যে সেটিংস, লেয়ার প্রপার্টিজ ম্যানেজার, সেটিংস, ওকে। সেটিংস আসার পরে এখানে দেখেন একটা অপশন আছে, আইসোলেট লেয়ার সেটিংস, আপনারটা লক এন্ড ফেড এ আছে, তাই না, তাই তো নাকি? আপনারটা কোথায় আছে, লক এন্ড ফেড এ, ঠিক আছে। তো লক এন্ড ফেড এ থাকলে সে ইলেকট্রিসিটি নেই, ওটাতে নাই, এটা দিলে লক এন্ড ফেড হবে। আর কিন্তু অ্যাকচুয়ালি কি থাকতে হবে, তাহলে অফ এ থাকতে হবে। অফ এ থাকলে তখন অন্য লেয়ার গুলোকে সে কি করবে, অফ করবে। আদারওয়াইজ সে কি করবে, আমি যদি একটু দেখাই, যে লক এন্ড ফেড এ দিয়ে ওকে দিলাম। এখন যদি আমি আইসোলেট করি, এই যে কলাম, এটাকে সিলেক্ট করলাম, এন্টার দিলাম, এখন কি হয়ে গেছে, অন্য লেয়ার গুলা অফ হয় নাই, কি হয়েছে, লক হয়েছে, লক। এবং ওই যে ফেড হয়েছে, ফেড মানে কি, ঝাপসা হয়ে যাওয়া। কত পার্সেন্ট ঝাপসা হয়েছে, ওখানে 50% যাচ্ছিল, 50% ঝাপসা হয়েছে,
তাই না? যদি আপনি আইসোলেট করার পর যদি এরকম দেখা যায়, তাহলে আপনি কি করবেন, আনআইসোলেট করবেন প্রথমে, তারপর লেয়ার প্রপার্টিজ ম্যানেজার আসবেন, তারপর সেটিংসে আসবেন, তারপরে এখানে সেটিংসে এসে যে লেয়ার সেটিংসে এসে এখানে এই যে আইসোলেট লেয়ার সেটিংসে এসে এটা অফ করে দিবেন। ঠিক আছে, অফ করে দিবেন। এটা অবশ্যই এখানে পেপার স্পেস ভিউ পোর্ট এটা অফ, এটাতে থাকবে, ঠিক আছে, অফ করে দিবেন। এরপর ওকে দিবেন, এরপরে সে আইসোলেট করবেন। ঠিক আছে, পারবেন নাকি? ছোট ছোট অনেক কিছু দেখছি আমি, আর আগাচ্ছি না কি, এখানে আরো কিছু নতুন কমান্ড শিখতে হবে আমাকে, ওগুলো আঁকতে হইলে। ঠিক আছে, আমি আজকে ওইদিকে আর যাচ্ছি না, তাড়াতাড়ি শেষ করে দিই, সমস্যা।